হ্যালো, হ্যালো। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে টর্ট ল রাইট টু প্রাইভেসি পড়বো, ঠিক আছে? স্যার এটা পেপার 2। জি, এটা পেপার টু, রাইট টু প্রাইভেসি, টর্ট ল। ওকে। আচ্ছা, রাইট টু প্রাইভেসি বলতে তোমার কোনো আইডিয়া আছে এটা কি বলে? উম, আমার প্রাইভেসি আমার কান্ট্রিতে, তাই তো? বা হ্যাঁ, 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 তোমার প্রাইভেসির উপর তোমার পুরোপুরি অধিকার আছে। উম, হ্যাঁ, তো রাইট টু প্রাইভেসি জিনিসটা হলো এরকম, যেমন ধরো তোমার ফোন কল বা তোমার যে মেসেজ রেকর্ড, হুম, এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, যেমন ধরো বাংলাদেশ থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপের এগেনস্টে মামলা করা হবে। কেন মামলা করা হবে? হোয়াটসঅ্যাপে কিন্তু কি বলা হয় যে এই পাশ থেকে ওই পাশের মেসেজ কিন্তু এনক্রিপ্টেড, তাই না? হুম হুম। তো এনক্রিপ্টেড মেসেজ থাকা সত্ত্বেও প্রিভিয়াস গভর্নমেন্ট কিন্তু এটাকে অ্যাক্সেস করছে, যে অ্যাক্সেসের কারণে একটা ইসরায়েলি অ্যাপের মাধ্যমে এটা অ্যাক্সেস করছে, অ্যাক্সেসের কারণে যে তারা কিন্তু এই রেকর্ড গুলা, মানে যে মেসেজ গুলো ছিল, তারা এটা এনক্রিপশন ব্রেক করে নিতে পারছে। এখন এই যে এনক্রিপশন ব্রেক করা, এটা কিন্তু মেটার পারমিশন ছাড়া করা যায় না। তার মানে মেটা এটাতে যুক্ত ছিল, আচ্ছা। তাই না? তো আমরা তাহলে তারা কি মিথ্যা মেসেজ দিচ্ছে না যে তোমার হোয়াটসঅ্যাপে যতগুলো মেসেজ আছে এনক্রিপ্টেড আছে, এটা কোথাও ফাঁস হবে না? হ্যাঁ। তো রাইট টু প্রাইভেসি কিন্তু এই জায়গায়, যে আমার প্রাইভেসি, আমার প্রাইভেট কথাবার্তা থাকতেই পারে। হ্যাঁ, হুম যেমন হুম। ধরো সবচেয়ে স্ন্যাপচ্যাটের যে সবচেয়ে বড় কথা, আমরা যে কারণে স্ন্যাপচ্যাট ইউজ করতে ডিসকারেজ করি, রাইট টু প্রাইভেসি কিন্তু স্ন্যাপচ্যাটে থাকে না। বুঝতে পারছো? বিকজ স্ন্যাপচ্যাট ইজ বিং মনিটরড বাই এনএসআই। হ্যাঁ, এনএসআই সারাদিন, এনএসআই কিন্তু স্ন্যাপচ্যাটের মালিক, অ্যাকচুয়ালি লুকিয়ে মালিক হয়েছে। যে কারণে আমরা বলি যে ওইটার মধ্যে কোনো ইনফরমেশন ডিসক্লোজ করতে না। আমরা যে লয়ার আছি, যারা জার্নালিস্ট আছি, উই মোস্ট অফ দ্য টাইম ইউজ টেলিগ্রাম। কেন টেলিগ্রাম ইউজ করি? বিকজ টেলিগ্রামের এনক্রিপশন কেউ ব্রেক করতে পারে না, আর এটার মালিক হলো রাশিয়ান, কিন্তু বসে আছে আরেক দেশে, যার কারণে তাকে ধরতে পারতেছে না। ক্লিয়ার? তো হুম এই আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস এর চ্যাপ্টারটা তোমাকে পড়াই নেই, পড়ালে বুঝবা। আর্টিকেল 8 অফ দ্য হিউম্যান রাইটস কিন্তু আমাদের কি দেয়? আমাদের রাইট টু প্রাইভেসি দেয়। হুম আমাদের রাইট টু প্রাইভেসি দেয়। এই আর্টিকেল 8 কে ইনকর্পোরেট করার জন্য ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2018 ইউকেতে এই আইনটা পাশ করা হয়। ওকে। হুম হুম। আচ্ছা, ইউকেতে এই আইনটা পাশ করা হয়, ডাটা প্রোটেকশন অ্যাক্ট। হ্যাঁ, ডাটা প্রোটেকশন অ্যাক্ট প্রথম কি ইমপ্লিমেন্টস ইউজ জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, যা জিডিপিআর বলি, ইনটু ইউকে ল। আমরা ইউকে ল তো আগেই জানি, যত কিছু ইন্টারন্যাশনাল ট্রিটি যাই কিছু সাইন করি না কেন, প্রাইমারি লেজিসলেশনের মাধ্যমে ইউকেতে তাতে ইম্প্যাক্ট দেওয়া লাগে। তো ডাটা প্রোটেকশন অ্যাক্ট ইজ দ্যাট ওয়ান, যেখানে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। সেকেন্ড হলো গভর্নেন্স দ্য প্রসেসিং পার্সোনাল ডাটা, ইনশিওরিং ইন্ডিভিজুয়ালস প্রাইভেসি ইজ প্রোটেক্টেড। আচ্ছা, সেকশন 1 থেকে 7 দেখি। সেকশন 1 is actually give the definition of personal data, data subject processing and controller. সেকশন 2 হলো জিডিপিআর, মানে যে জিডিপিআর কে ইউকে লতে ঢুকানো হয়েছে। সেকশন 3 হলো জেনারেল প্রসেসিং, covers the processing falls outside the GDPR scope, such as national security and law enforcement. হ্যাঁ, সেকশন 3 হলো মেইন পার্ট। সেকশন 3 তোমাকে অ্যাকচুয়ালি কিন্তু গভর্নমেন্টকে পাওয়ার দিচ্ছে। কি পাওয়ার দিচ্ছে? যে গভর্নমেন্টকে এই পাওয়ার দিচ্ছে যে যদি ন্যাশনাল সিকিউরিটির কোনো থ্রেট আসে, অনলি অ্যান্ড অনলি দেন তুমি কারো ফোন কল বা কারো প্রাইভেট লাইফে ইন্টারফেয়ার করতে পারবা। বাট প্রবলেমটা হলো, ন্যাশনাল সিকিউরিটি যে জিনিসটা আছে, এটা কিন্তু প্রপার ডেফিনেশন কোথাও দেওয়ার নাই। তার মানে ন্যাশনাল সিকিউরিটির নামে কিন্তু গভর্নমেন্ট যা ইচ্ছা তাই করতে পারে। হুম। যেমন আপনি যেটা বললেন একটু আগে যে প্রিভিয়াস গভর্নমেন্ট এক্সেস করছে, সে হুম। তো ন্যাশনাল সিকিউরিটি দিয়ে এক্সেস করছে, তাই তো নাকি? হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলেই কিন্তু সে অ্যাক্সেস করছে, তাই না? তো হুম এখানে কিন্তু একটা লুপ হোল রয়ে যাচ্ছে, যে
থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? হুম। এখানে কিন্তু একটা লুপ হোল রয়ে গেল, বুঝতে পেরেছো? জি। সেকশন, হ্যাঁ এটা কিন্তু যুক্তিযোগ্য যে দেশে যদি টেররিজম বা কিছু হয়, হ্যাঁ তখন তো আমার তো এরকম দরকারি, তাই না? আমি তো হুম হুম টেররিস্ট অ্যাক্টিভিটি দেশে তো তৈরি করতে দিতে পারি না। হুম, হুম। কিন্তু থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি এই জিনিসটা কিন্তু ডেফিনেশন এখন পর্যন্ত ক্লিয়ার ডেফিনেশন দেওয়া হয় নাই, যেটার কারণে সেকশন 3 সামটাইম ইজ বিং মিসইউজড, হুম, বুঝতে পেরেছো? জি। এরপর আসে সেকশন 4। সেকশন 4 হলো পাওয়ার্স অফ দ্য কমিশনার। কমিশনারের পাওয়ার কি, মানে যে আইসি এই ইনফরমেশন কমিশনার যে অফিসটা আছে তার পাওয়ারটা কি সেকশন 4-এ ডিফাইন করা হয়েছে। হুম। সেকশন 5 হলো ন্যাশনাল ডাটা গার্জেন, এস্টাবলিশ দ্য ন্যাশনাল ডাটা গার্জেন টু ওভারসি ডাটা প্রোটেকশন ইন হেলথ অ্যান্ড অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার। হেলথ অ্যান্ড অ্যাডাল্ট সোশ্যাল কেয়ারের জিনিসটা কি? ফর এক্সাম্পল, এটা করা হয়েছে কিন্তু কিসের জন্য? এটা করা হয়েছে মেইনলি, হ্যাঁ এটা করা হয়েছে মেইনলি কিসের জন্য? মেইনলি করা হয়েছে টু প্রোটেক্ট মোস্টলি আন্ডার এজ চিলড্রেন হু হ্যাভ বিন ভিকটিমস অফ রেপ, বা রেপ ভিকটিমদেরকে বাঁচানোর জন্য কিন্তু এনএসএ যেটা আছে ওটা ডাটা হেলথ প্রোটেকশন কিন্তু সহজে এটাকে ডিসক্লোজ করা হয় না। বিকজ আগে যেমন বাংলাদেশে কি, বাংলাদেশে ধরো আমি তোমাকে বলি, আমার মানে ওয়ান অফ দ্য স্যাডেস্ট, মানে আমার নিজের কেস আমি নিজে পাইনি বাট পেপারে যখন পড়ছি আই ওয়াজ রিয়েলি স্যাড। কেন স্যাড? একটা 6 বছরের, সরি, এক লোককে তোমার কি করে, চাঁদা দাবি করে গ্রামের লোক, ওই গ্রামের যে পাতি নেতারা আছে, তো চাঁদা সে দিতে না পারায় তার গরু, 2টা গরু ছিল, গরু তারা তুলে নিয়ে যায়। তো গরু তুলে নিয়ে যাওয়ার পরে সে গিয়ে থানায় মামলা করে। থানায় মামলা করছে কেন? এই কারণে তারা বাসায় ঢুকে তার 6 বছরের মেয়েকে রেপ করে। এখন থানার থেকে ইনফরমেশন কিভাবে বের হলো? এটা কিন্তু কোনো ডাটা প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে আমাদের কিন্তু কোনো ডাটা প্রোটেক্ট করা নাই। যে কেউ থানায় গিয়ে জানতে পারতেছে তার এগেইনস্টে মামলা হয়েছে কিনা, কে করেছে, যে ভিকটিম তারও কিন্তু প্রোটেকশনটা নাই। তো কি করেছে, গিয়ে তখন তার 6 বছরের মেয়েকে রেপ করে। বাপ এরপরে কি করে, মেয়েকে গোসল করায়, গোসল করিয়ে বাপ মেয়েকে বুকে চাপ দিয়ে ধরে ট্রেনের নিচে লাফ দেয়। তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে ডাটা প্রোটেকশন কতখানি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তাই না? ইয়েস। জি। এরপরে ধরো এই যে ফেসবুক, তোমার অনেকে হ্যাক হচ্ছে, হ্যাক হয়ে অনেক মেয়ের ফেক প্রোফাইল বানিয়ে, উল্টাপাল্টা ফেক প্রোফাইল বানিয়ে উল্টাপাল্টা কাজ করে এখন মানুষকে সমস্যায় ফেলতে হতেছে, সমস্যায় ফেলে দিচ্ছে, তাই না? হুম হুম। তো এই প্রোটেকশনের জন্য কি তেমন কোনো কিছু আছে, করা আইন বা কিছু আছে? না। বা ধরো সবচেয়ে এখন নতুন স্ক্যাম শুরু হয়েছে, যে তোমার আঙনা আত্মীয়র বা তোমার কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্ট হ্যাক করা হবে, আর তোমাকে ফোন দিয়ে বলবে দেখো আমি বিপদে পড়ছি, আমাকে বিকাশে একটু এত টাকা পাঠাও। হুম। এটা কিন্তু, এটা খুবই এখন চলতেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এই যে তোমার হ্যাক হয়ে যাচ্ছে, বা আমি এই যে মাঝখানে বিকাশের থেকে রাত্রেবেলা 9টা 10টার সময় ফোন দিত, আমি বিকাশ সেন্টার থেকে ফোন দিছি, আপনার লাস্টের 2টা ডিজিট খালি বলেন, হ্যাঁ, বিকাশের টাকা তখন সে সব নিয়ে যেত। তো এই যে বাংলাদেশে যেহেতু ডাটা প্রোটেকশন অ্যাক্ট বাংলাদেশে খুব কড়াকড়ি ভাবে নাই, যেই কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আমরা সাফার করতেছি, বুঝতে পেরেছো? হুম এরপর আসি সেকশন 6, ইনফরমেশন কমিশনার। ইনফরমেশন কমিশনার হলো, একটা তো হলো মেইন কমিশনার আইসিইউ যে বসে, আর জন্য ইনফরমেশন কমিশনার। এখানে ইনফরমেশন কমিশনের রোল আর রেসপন্সিবিলিটি বলা হয় যে সে প্রমোট করবে এনফোর্সিং ডাটা প্রোটেকশন। মানে কি, তার কাজ হলো ইউকে তে যখনই কোনো নতুন সেন্টার বা ডাটা এরকম নিয়ে কোনো কিছু তৈরি হবে, তাদেরকে চিঠি পাঠানো যে তোমরা ডাটা প্রোটেকশনের আন্ডারে চলে আসো। একটা ওদের নিজস্ব সফটওয়্যার আছে যেটার মাধ্যমে গভর্নমেন্ট ফ্রিতে প্রোভাইড করে, মানে বেসিক প্রোটেকশন দেয়। হাই লেভেল প্রোটেকশন মানে গভর্নমেন্টের পক্ষে তো সবার জন্য ফ্রিতে দেওয়া সম্ভব না, সম্ভব। তো বেসিক একটা সফটওয়্যার দেয় যাতে তোমার প্রোটেকশন হয়। হ্যাঁ, এরপরে তোমার টাকা অনুযায়ী তুমি আরো হাই প্রোটেকশন লেভেল কিনতে পারো, বুঝতে পারছো? জি স্যার।
এরপর আসে সেকশন 7 ওভারভিউ অফ জিডিপিআর, মানে জিডিপিআর এর মেইন ওভারভিউটা সেকশন 7 এ বলা হচ্ছে। সেকশন 43 ইজ অ্যাবাউট অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে কি, যারা তোমার ডাটা কন্ট্রোলে আছে, এই ডাটা কন্ট্রোলে থাকার সময় যদি তারা কমপ্লায়েন্স করে, তোমার যদি ডাটা লিক হয়, তাদেরকে জবাবদিহিতা করতে হবে। যেমন ইটস এ ভেরি অ্যালার্মিং অবস্থা যে তোমার লাস্ট যে আমাদের এই বছর, সরি লাস্ট ইয়ারের ফেব্রুয়ারিতে কিন্তু এনআইডির ওইখান থেকে, এনআইডি সেন্টার থেকে 6 লক্ষ লোকের ডাটা চুরি হয়ে গেছে বাই অ্যান আউটসাইডার। হুম অ্যান্ড ইটস এ নট আ গুড নিউজ। কেন আমি তোমাকে বলতেছি এটা ভালো খবর না? দেখো, যখনই একজন এনআইডি বার হয়, আমাদের কিন্তু রেটিনা স্ক্যান প্লাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান থাকে ওখানে। হুম হুম এখন ধরো কোথাও কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি বা কিছু হলো, ওখানে যদি তোমার নকল ফিঙ্গারপ্রিন্ট ফেলে দিয়ে আসা হয়, দেন হোয়াট উইল ইউ ডু? ও মাই গড, এভাবে তো চিন্তাই করিনি। হ্যাঁ, যেই কারণে আমরা সবসময় বলি যে ফেসবুকে বা স্টোরিতে যখনই তোমরা বিদেশ যাচ্ছ, কেউ তোমাদের পাসপোর্টের ছবি বা ফ্লাইট টিকেটের পুরো এক্সটার্নাল ইনফরমেশন ছবি দিবা না। হুম কেন? তোমার প্রোফাইলে কে ভালো কে খারাপ আমরা জানি না। ইট মাইট বি মিসইউজড বাই সামওয়ান। বুঝতে পারছো? জি জি। এরকম কিন্তু হয়। তো তো তোমার যে এখন এই যে ইনফরমেশন চুরি হয়েছে, এই ইনফরমেশন দিয়ে কি মিসইউজ হয় আমরা তো বলতে পারি না। তো এই জন্য সেকশন 43 আন্ডারে বলছে, কোথাও যদি ডাটা লিক হয়, যে কন্ট্রোলে ছিল সে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তার আছে, যে তাকে কিন্তু জবাবদিহিতা করতে হবে। তার উপর দিয়ে সেকশন 45 বলছে ডাটা প্রোটেকশন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। প্রায় কন্ট্রোলারদের, যারা কন্ট্রোলার আছে, যেমন ধরো গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, এনআইডি নিচ্ছে, সবগুলো ইনফরমেশন নিয়ে রাখতেছে একটা সিম কিনতে গেলে, তাই না? হুম হুম গ্রামীণ ফোনের কিন্তু প্রায় তাদেরকে এই ডাটা প্রোটেকশন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টস করতে হবে, যে তাদের মানে ড্রিল চালাতে হবে। যেমন আমরা ফায়ার ড্রিল করি না, যেমন আগুন ধরলে কি করব, ধরলে কি করব, মানে ড্রিল করি না, প্র্যাকটিস করি না। তো এরকম হুম ডাটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট চালাতে হবে, যে যদি ওইখানে, কেন? টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল রাইটস এন্ড ফ্রিডমস, মানে কারো যদি ইনফরমেশন লিক না হয়। হুম বুঝতে পারছো? জি স্যার। সেকশন 170 বলতেছে ইটস মেক্স ইট an offense knowingly or recklessly obtain, disclose or retain personal data without the consent of the data controller. আজকে যদি আমি গ্রামীণ ফোনের পারমিশন ছাড়া গ্রামীণ ফোনের ডাটা নিয়ে নিই, যেমন এই কারণে, যেমন গুগল দেখবা, গুগল কিন্তু, কেন আমি এসব কথা বলতেছি, গুগল কিন্তু সবচেয়ে বড় অফেন্স তৈরি করে, কিন্তু তোমরা কিছু বলতেও পারো না। কেন বলতে পারো না? গুগলে যখন মোবাইল দিয়ে সাইন ইন করো, তখনই তুমি কনসেন্ট, তুমি জানো না ঠিক মতন, কিন্তু তুমি কিন্তু কনসেন্ট দিয়ে বসতেছো। যার কারণে দেখবা, ধরো তো অনেক সময় আমরা বলি না, মুখে খালি বললাম আরে আমার আজকে চিজ কেক খেতে মন চাচ্ছে, ফেসবুকে গিয়ে দেখবা চিজ কেকের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ভরে গেছে। ইয়েস স্যার, মুখে বললেও কিভাবে হয়, লাইক আমি টাইপও করি নাই। বিকজ দ্য ফোন ইজ অলওয়েজ লিসেনিং টু ইউ। ঠিক আছে? এটা হুম অ্যাক্সেস বন্ধ করতে হলে সেটিংসে গিয়ে তোমার গুগল ওখানে গিয়ে অ্যাক্সেস বন্ধ করতে হয়। হ্যাঁ, তো এই যে এইসব জিনিস ঘটতেছে, হ্যাঁ, তা আমরা কেন বলি যে আরে মুখে বললাম, ফেসবুকে দেখবা চিজ কেক, তুমি খালি বলছো চিজ কেক খেতে মন চাইছে, ফেসবুকে দেখবা চিজ কেক দিয়ে পুরা অ্যাডভার্টাইজমেন্ট ভরে গেছে। বা ধরো আজকে তুমি চিন্তা করলা যে তুমি একটা প্রোডাক্ট কিনবা, ওই প্রোডাক্টের কথা খালি মুখে নিলা বা চিন্তা করলা, ওভাবেই পুরা। তার মানে তুমি বুঝতে পারতেছো যে আমাদের লাইফের কোন লেভেলে তারা মানে স্পাই এর মতন চলতেছে, সব ইনফরমেশন ডাটা কালেক্ট করতেছে। তো এই জায়গায় কি আমার কনসেন্ট ছাড়া কি ডাটা সে কন্ট্রোল করতেছে না বা হুম কালেক্ট করছে না? হুম সো ইউকে তে কিন্তু এটা সহজে করতে পারে না। কেন পারে না? বিকজ ইউকে তে আন্ডার সেকশন 170 ইটস এন অফেন্স। হুম। স্যার, আরেকজন চুপ হয়ে আছো, একটু বলো, বুঝতে পেরেছো? or retain personal data without the consent of the data controller, এটা হলো যে হ্যাঁ, ডাটা কন্ট্রোলার বলতে এখানে আমরা নাকি, নাকি যারা ইনফরমেশন কমিশনে বসবে তারা? ডাটা কন্ট্রোলার বলতে ধরো তুমি আইফোন ইউজ করে থাকো, আইফোন কোম্পানি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
স্যার আরেকজনদের লাইনে আছে, উনি কি চুপ হয়ে আছেন হ্যাঁ কেন স্যার? শুনতেছেন? স্যার আমি শুনছি, আমার মাইকে একটু প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি কি এই পর্যন্ত যা বলেছি শুনছো? জি স্যার শুনেছি। আচ্ছা, তুমি এখন গুগল ইনকর্পোরেশন আর ভিডাল কেসটা পড়ো। স্যার Google Incorporation versus Vidal Hall 2015 EWCA ওটা আর পড়া লাগবে না, ওগুলো তুমি ক্লেমেন্স থেকে পড়ো। claimants argued that Google had tracked their online activities without consent. The Court of Appeal recognized misuse of private information as a tort, providing a basis for claims related to breaches of data protection laws. হ্যাঁ, Claimants alleged that Google had collected and used their personal data for targeted advertising without their consent, violating their privacy. বুঝতে Decision. পারছো? জি স্যার, টার্গেটেড অ্যাডভার্টাইজিং, এটাই কি কিন্তু হচ্ছে আমাদের সাথে। আমাদের সাথেও তো হয়, yes. হ্যাঁ, আমাদের সাথে কিন্তু এটাই বারবার হচ্ছে। যে কি বললাম, মুখে বললে সাথে সাথে দেখবা, ফেসবুকে বলো, যেখানে বলো, সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট ভরে যেতেছে। Yes. হ্যাঁ, তার মানে এই টার্গেটেড অ্যাডভার্টাইজিং কি আমাদের দরকার আছে? No. এই টার্গেটেড অ্যাডভার্টাইজিং দিয়ে কিন্তু ফেসবুক কোটি কোটি টাকা কামাচ্ছে। কিভাবে? আমি তোমাকে ফর এক্সাম্পল বলি, ধরো তোমার একটা অনলাইন শপ আছে, ঠিক আছে? এখন অনলাইন শপের প্রমোশন করতে গেলে তুমি তো ওই যে $10 বা $120 এরকম দেওয়া লাগে না, Yes, sir. স্পন্সর্ড পেমেন্ট গুলা? তো ওই যে তুমি যখন পেমেন্টটা দাও, সে তখন কি করে, ওই ব্যাপারে যেই কথাটা বলবে বা একটু সার্চ করবে বা কিছু করবে, ওকে টার্গেট করে বারবার কিছুক্ষণ পর পর ওর কাছে আসতে থাকবে। Yes. বুঝতে পারছো? জি স্যার। ডিসিশন দেখো কি, পড়ো। Decision. The court allowed the claim to proceed, emphasizing that misuse of private information is actionable in UK law and compatible with the ECHR. হ্যাঁ, যেই কারণে গুগল কিন্তু এখন ইউকে তে এভাবে ফোন টার্গেট অ্যাডভার্টাইজিং আর করতে পারে না, বিকজ অফ দিস কেস। 2015 সালের কেসটার জন্য আর গুগল কিন্তু পারে না। কিন্তু আমাদের দেশে যেহেতু আইন সেভাবে নাই, মানুষের কনসেপ্টও সেরকম চলে না, কি বলবা তুমি? এই দেশের জন্য এটার অনেক বেশি মিসইউজ হয়। Yes, sir. প্লাস এরকম ইনফরমেশনও আছে কিছু টেররিস্ট অর্গানাইজেশনের কাছে, গুগল হ্যাড সেল ইনফরমেশন অফ দেয়ার ক্লায়েন্টস, যেটা আমরা যেমন ক্লায়েন্ট আমাদের ইনফরমেশন অনেক সময় সেল করেও দিছে কয়েকজন গুগল এমপ্লয়ি টাকার জন্য। তো আমরা সেফ কোথায়? আমরা তো ধরো গুগল দিয়ে সব জায়গায়, যেমন এই দেখো, গুগলে ক্লাস করতেছো, মিটে ক্লাস করতেছো, জিমেল ইউজ করতেছো, ক্লাসরুম ইউজ করতেছো, সবই তো গুগলের মাধ্যমে। কোথাও যদি কোনো ওয়েবসাইটে ঢুকি বা কিছু করি, গুগল দিয়ে তো সাইন ইনটা দিই মোবাইল দিয়ে, তাই না? Yes. তো এটা কত বড় রিস্কের ব্যাপার, বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এরপরে বার্কলিস ব্যাংক পড়ো, আরেকজন পড়ো। Barclays Bank PLC versus various claimants. The Supreme Court ruled on Vicarious liability. vicarious liability for data breaches, holding that employers could be liable for data breaches committed by employees during the course of their employment. Facts. A group of claimants brought a case against Barclays Bank, arguing that the bank was vicariously liable for a doctor's sexual assaults during pre-employment medical examinations. Decision. The Supreme Court found that the bank was not vicariously liable, as the doctor was not an employee or sufficiently integrated into the business. আচ্ছা, বিদেশের নিয়ম হলো যে কোনো চাকরিতে যাও তোমার কিন্তু আগে মেডিকেল টেস্ট করা লাগে, ঠিক আছে? এখন ব্যাংক তো আর নিজস্ব ভাবে ডাক্তার রাখে নাই, রাখছে? ওরা কোনো চেম্বার রেফার করে দেয়, তাই না? যেমন তোমরা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করো, ভিসার জন্য অ্যাপ্লাই করলে কি ভিসা সেন্টার কি নিজস্ব ভাবে ডাক্তার রাখে? না, No. তারা একটা মেডিকেল কোনো মেডিকেল এরা অ্যাপয়েন্টমেন্ট করে দেয় না, যে ওইখানে গিয়ে টেস্ট করান, তাই না? Yes, sir. তো ওইরকমই এক ডাক্তার, তার সে কিছু সেক্সুয়াল অ্যাসল্ট করে, এই করে, তো ব্যাংকের এগেনস্টে মামলা আনে
এখন ব্যাংকের আন্ডারে তো ওই লোক না, ওই লোককে শুধু সাব কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল যে ব্যাংকের এমপ্লয়ীদের চেক করা। তুমি ডাক্তারকে লাইবল ধরতে পারো, ব্যাংকে তো লাইবল ধরতে পারো না। বুঝতে পারছো? জি আর ডাক্তার স্পেসিফিক্যালি মানে জিনিসটা কি করছে, ডাক্তারের কাছে যখন ওইসব ইনফরমেশন আসতো, বিশেষ করে মানুষের, সে ওই মানুষকে ব্ল্যাকমেল করে সেক্সুয়াল অ্যাসল্ট করতো। তো এটা তো ব্যাংকের দোষ না, এটা ডাক্তারের দোষ। বলতো যে তোমাকে এইসব এসব তোমাকে মানে জোর করে সেক্সুয়াল ব্ল্যাকমেল করে সেক্সুয়াল, তোমাকে চাকরি দিব না, মানে চাকরি থেকে বাদ করাই দিব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর আসি লয়েড ভার্সেস গুগল। আবার গুগল নিয়ে মামলা। পড়ো। Lloyd versus Google. The case involved the representative claim brought by Richard Lloyd on behalf of millions of iPhone users, alleging Google had collected personal data without consent. Facts. The claim centered on Google's tracking of iPhone users' internet activity via Safari's Safari workaround. আচ্ছা, কে কে এখানে আইফোন ইউজ করো? স্যার আমি অ্যান্ড্রয়েড। আরেকজন? আমিও। যাক, ভালো। তো এই দেখো আইফোনের প্রবলেমটা কোথায়। খুব রিসেন্ট মামলা, কিন্তু 2021 সালের। হ্যাঁ, সাফারি একটা ওদের আইফোনের একটা নিজস্ব আছে, যেমন আমাদের গুগল ক্রোম আছে না, ক্রোমের মতনই ওখানে সাফারি একটা আছে, যেখানে এটাও গুগলের আন্ডারে। এটা আইফোনদের ইউজারদের জন্য কি করে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি ট্র্যাক করে। শুধু এইটা না, মানে ইনফ্রারেডের মাধ্যমে দেখা গেছে দ্য গুগল কিপস টেকিং পিকচার্স অফ ইয়োর্স। হোয়াট? হ্যাঁ, এখন ধরো ব্যাপারটা অ্যালার্মিং কেন? অ্যালার্মিং এই কারণে অনেকে তো ওয়াশরুমে মোবাইল নিয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তো অনেকে নিয়ে যায় বা করে, তার মানে এভরি 3 সেকেন্ড গুগল ইজ টেকিং পিকচার্স অফ ইউর্স। এটা কিন্তু ইনফ্রারেড দিয়ে ধরা পড়ছে। তো আইফোন যে এই ব্যাপারটা করে, এই কেসটা কিন্তু ধামাচাপা অনেক জায়গায় দিয়ে দিছে ব্যাপারটা। ইউএসএ তো ধামাচাপা হয়ে গেছে, বাট ইউকে তে ধামাচাপা দিতে পারে নাই। ইউকে তে এই মামলার কারণে আইফোন সেল ভয়ঙ্কর ভাবে পড়ে যায়। পিপল স্টপড বাইং আইফোন এন্ড দে স্টার্টেড ইউজিং, ওই যে স্যামসাং ছিল, তারপরে ইউকে তে কিন্তু অনেক ফেমাস, হুয়াই অনেক ফেমাস, বুঝছো? তারপরে ওয়ান প্লাস, এগুলোর বিক্রি বেড়ে যায়, মানুষ আইফোন কিনা ছেড়ে দেয়। তো আইফোনের ব্যাপারটা বুঝতে পারছো কেন অনেকে আইফোন দেখতে পারে না? বিকজ আইফোন ইজ অ্যাকচুয়ালি ট্র্যাকিং এভরি ওয়ান। ছবি তুলতেছে সারাক্ষণ, তোমার অ্যাক্টিভিটি, এই সবকিছু আবার ওদের একটা ডাটাবেজে জমা হচ্ছে। তো আমরা কি পড়ছি, সেকশন 70 বলছে না, তোমার কনসেন্ট ছাড়া যদি তোমার ডাটা না হয়, ইটস এন অফেন্স। তার মানে কি গুগল অনেক বড় একটা অফেন্স করছে না? বুঝতে পারছো? এই যে ফেসবুক বলো, গুগল বলো, এরা কিন্তু সবই কিন্তু হারামির জাত। তো এখানে বলো। না না না, এখানে কি যে আমি দেখতেছি ডিসিশনে যে পরে কি আইফোন বা গুগলের এগেইনস্টে কোডটা কি একসেপ্ট, মানে ওরা কি ফাইন টাইম কিছু দিতে হইছে, প্রুফ হইতে পারছে? না, ফাইন দিতে পারে নাই। কেন? কোড বলছে তোমাকে ম্যাটেরিয়াল ড্যামেজ আর ডিস্ট্রেস দেখাইতে হবে। ম্যাটেরিয়াল ড্যামেজ আর ডিস্ট্রেস মানে কোডকে অ্যাকচুয়ালি তারা কোনো একভাবে ঘুরাই দিছে। কেন? এটা তো পাওয়ারফুল লোক, বুঝতে পারছো? কোনো একভাবে ইনফ্লুয়েন্স করে ঘুরাই দিছে, বলছে ম্যাটেরিয়াল ড্যামেজ দেখাও। ম্যাটেরিয়াল ড্যামেজ মানে ফিজিক্যাল ড্যামেজ দেখাইতে হবে। এটা তো ভুয়া আমার কথা। ইনফরমেশনটা যে মানে লিক হইছে ওইটা? হ্যাঁ, এটার জন্য যে তোমার যে ফিজিক্যাল কোনো ড্যামেজ হয়েছে, ফাইন্যান্সিয়াল ড্যামেজ হয়েছে, ওটা দেখাইতে বলছে। এইটা তো আর প্রুফ করা যায় নাই। যেহেতু প্রুফ করা যায় নাই, তাহলে গুগল এখানে বাইচে গেছে। মানে সোজা কথা, ওরা তো, আমি কি বললাম, দে আর দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন আর্থ, তাই না? ইভেন দেখো কয়দিন আগে ট্রাম্পের যে ইনগরেশন হয়েছে, ইনগরেশনের মধ্যে ফেসবুক, ওইখানে পিছনে আগে নিয়ম কি ছিল, যে প্রিভিয়াস প্রেসিডেন্টরা দাঁড়াইতো কারেন্ট প্রেসিডেন্টের পিছনে, তাই না? হ্যাঁ, হ্যাঁ,
কিন্তু এইবার ট্রাম্পের ইনঅগ্রেশনে কি হয়েছে, পিছনে কে দাঁড়াইছে? ইলন মাস্ক, টেসলার মালিক, জেফ বেজোস অ্যামাজনের মালিক, মার্ক জাকারবার্গ ফেসবুকের মালিক, মানে মেটার মালিক। তো তারপরে সুন্দর পিল্লাই গুগলের যে সিইও, এরা দাঁড়াইছে। তো এটার মানে কি বুঝতে পারতেছো? অ্যাকচুয়ালি দে আর দ্য ওয়ান্স হু ইজ কন্ট্রোলিং দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? এরপরে আমরা আসি আর্টিকেল 8 এ। আর্টিকেল 8 বলতে কি বুঝি? আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস 1953, এটা বলতেছে যে ওই যে তোমাকে বললাম একটু আগে, প্রোভাইডস দ্য রাইট টু রেসপেক্ট ফর প্রাইভেট ফ্যামিলি হোম অ্যান্ড করাসপন্ডেন্স, যে সবারই কিন্তু অধিকার আছে টু আ প্রাইভেট লাইফ। প্রাইভেট লাইফ বলতে কি, আমি যে বাসায় যে আমার লাইফ আছে, সবচেয়ে কনসার্নিং ব্যাপার কোথায় দাঁড়ায়? কনসার্নিং যেমন তোমার স্ন্যাপচ্যাট মানুষ কি করে, মনে করতেছে মুছে যাচ্ছে, লেখা কিন্তু সব মুছে গেল। কিন্তু স্ন্যাপচ্যাটের সবচেয়ে বিগেস্ট প্রবলেম কি, লেখা মুছে গেল কি হয়েছে, ডাটাবেস সেন্টারে তো স্টোর হয়ে আছে। হ্যাঁ, বুঝছো? তারপরে সবচেয়ে স্ন্যাপচ্যাটের বিগেস্ট প্রবলেম কোথায়? বিগেস্ট প্রবলেম হলো তোমার লোকেশন কিন্তু হিডেন থাকে না। অফ করে রাখলেও না, না অফ করে রাখলেও থাকে না। কোনো হ্যাকার চাইলে তোমার ইনফরমেশন সে বার করে নিতে পারে তুমি কোন জায়গায় কোথায় আছো। এন্ড দ্য সেম থিং গোজ উইথ গুগল। গুগল তো সারাক্ষণ তোমার লোকেশন ট্র্যাক করতেছে। একটু চিন্তা করে দেখো, নালে নালে তুমি যদি কোথাও সার্চ দাও যে আমি এই জায়গা থেকে এই জায়গায় যাব, তুমি কি গুগল ম্যাপে গিয়ে সার্চ দাও না? অবভিয়াসলি হ্যাঁ। তো কেউ যদি তোমার গুগল অ্যাকাউন্ট হ্যাক করে তোমার লোকেশন বার করে ফেলতেছে না? তো রাইট টু প্রাইভেট লাইফ কই আর থাকলো? বুঝতে পেরেছো? আচ্ছা, তো এরপরে মানে প্রাইভেট লাইফের মানে হলো দেয়ার শুড বি নো ইন্টারফিয়ারেন্স বাই আ পাবলিক অথরিটি। হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ তুমি কোনো ল ভাঙতেছো না। সিকিউরিটি বা পাবলিক সেফটির কারণে যদি কোনো ল ভেঙে না থাকো, ইকোনমিক যদি দেশে কোনো ইকোনমিক ক্ষতি না করো, তাহলে তুমি দে ক্যানট বি এনি ইন্টারফিয়ারেন্স উইথ বাই আ পাবলিক অথরিটি। এর জন্য ইউকেতে যত কিছুই বলো, একটা লোকের ফোন ট্র্যাক করতে গেলে কিন্তু ইউকেতে গভর্নমেন্টেরই অনেক সমস্যা। বুঝতে পারছো? একটা গভর্নমেন্ট যদি কারো ফোন ট্র্যাক করতে চাইলেই সে পারে না, সে চাইলেই সে পারে না, তার অনেকগুলো উপর থেকে পারমিশন নিয়ে আসতে হয়। বুঝতে পেরেছো? এই জন্য আমরা বলি ইউকে ল আর দ্য মোস্ট মানে জাস্টিফাইড লস আমরা বলে থাকি। আচ্ছা, এই কেস লটা পড়ো, নিমিটস ভার্সেস জার্মানি। Nimitz versus Germany. The ECTHR held that research ECTHR হলো ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, ECHR হলো ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, আর ECTHR হলো ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস। Lawyer's office constituted an interference with his private life and correspondence under Article 8. Facts: a lawyer's office was searched by German authorities investigating a crime. The search was conducted without proper warrants. Decision: the court ruled that the search was an unjustified interference with Nimitz's right to privacy, emphasizing that Article 8 protects professional as well as private life. হ্যাঁ, মানে কি, সার্চ ওয়ারেন্ট ছাড়া তার অফিসে সার্চ করছে, সেটা তুমি তো পারবা না, সার্চ ওয়ারেন্ট লাগবে। বুঝতে পেরেছো? এরপরে ভন হ্যানোভার ভার্সেস জার্মানি। Princess Caroline of Monaco claimed that her right to privacy was violated by paparazzi photographs. The ECTHR ruled that Article 8 encompasses a right to protection of one's image and private life even for public figures. Facts: প্রিন্সেস ক্যারোলাইন কে চিনো তো? মানে এখন তো প্রিন্সেস না, এখন কুইন হয়ে গেছে। তো প্রিন্সেস ক্যারোলাইন ইজ আ মাচ রিভিয়ার্ড ফিগার অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে রয়্যালটি তো। এখন সে জার্মানিতে গেছে, পাপারাজি বুঝো তো কাকে বলে? মিডিয়া। হ্যাঁ, মিডিয়া 24 ঘন্টা তার পিছে লেগে গেছে।
মানে সে যেখানেই যায় মিডিয়া, তো সে বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে সে মামলা করে দিল। বুঝতে সে পারছো? কি জার্মানির মিডিয়ার এগেইনস্টে মামলা করছে না জার্মানির কান্ট্রির এগেইনস্টে মামলা করছে? সেখানে কারণ person- জার্মানি কান্ট্রিতে সে যে যখন মামলা করতে যাচ্ছে, জার্মানি কান্ট্রি বলছে যে না, আমরা তো এটা অ্যালাউ করতে পারি, যেমন তুমি এত বড় পাবলিক ফিগার, তো দিছে জার্মানির এগেইনস্টে মামলা করে। Oh God. ফ্যাক্স পড়ো। Facts: paparazzi repeatedly photographed Princess Caroline during her private life, and the images were published in German magazines. Decision: the court found that German courts had failed to protect her private life, ruling that even public figures have a right to privacy, especially outside their public roles. এই কেসটা কি জার্মান কোর্টে হয়েছে? হুম এই কেসটা কি জার্মান কোর্টে হয়েছে না ইউকে কোর্টে? লাইক জার্মান কোর্টে। আচ্ছা, এরপরে আমরা ইটস এ ভেরি ফানি কেস, পেক পড়ো। Peg versus United Kingdom. The case involved the use of CCTV footage showing a person attempting suicide, which was later published without his consent. Okay. Facts: Michael Peck was recorded by CCTV cameras attempting to commit suicide. The footage was later used in media reports without his permission. Decision: the ECTHR held that the publication of the footage without Peck's consent violated his right to privacy under Article 8, as it was a significant and unjustified intrusion into his private life. মানে একজন সুসাইড অ্যাটেম্প করছে, এখন ওটা সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে। এখন সুসাইড অ্যাটেম্প করে তো বেচারা বেঁচে গেছে, বেঁচে যাওয়ার পরে এখন কেন ওর পারমিশন ছাড়াও সুসাইডের ভিডিও ছড়ানো বা মিডিয়াতে পাবলিশ করা হয়েছে, এটা মামলা করে দিছে। তো এটা মানে এখন কোর্ট বলছে হ্যাঁ, ওর পারমিশন ছাড়া কেন এটা তুমি করছো। তো নিউজে যা আসে অনেকেই তো তাহলে মামলা করতে পারে, রাইট? কারণ ওইখানে আমি জানি না এই ইসিটিএইচআর কেন অ্যালাউ করছে, আই হ্যাভ নো আইডিয়া। না, নিউজ অনুযায়ী তো ওই জিনিসগুলো তো দেয়া আই গেস উচিত। আবার আর যদি নাই দেওয়া উচিত হয় তাহলে তো নিউজ কোনোভাবে নিউজ বানানোই যাবে না। লাইক ওখানেও তো সবারই প্রাইভেসি আছে, তাই না? জি, জানি না কেন কি দিছে না দিছে, যাই হোক। এরপরে আমরা আসি পরের কেসে, অ্যাকশন ভার্সেস সেক্রেটারি অফ স্টেট। আরেকজন পড়ো। Action versus Secretary of State for Health, 2006, EWHC এটা 37. পড়া লাগবে না এমনি। হ্যাঁ, মাদার। A mother challenged the confidentiality policy for minors seeking contraception and abortion advice. হ্যাঁ, এটা কি তোমার গিলিক কেস মনে আছে, ল এন্ড মোরালিটির? জি স্যার। কি হয়েছিল ওই কেসে বলো তো? ওর একজন মা হচ্ছে ওই যে তার মেয়েকে স্কুলের মধ্যে অ্যাডভাইস করেছিল, then she didn't like it যে without parent consent। ইয়েস, এক্স্যাক্টলি, ভেরি গুড। Okay. তার মানে পড়ালেখা করতেছো, বুঝতে পারলাম, ভালো। হ্যাঁ, তো যে এখন কি হয়েছে, ওই সেম টাইপের একটা কেস। এই তুমি একটু পরে বুঝতে পারবো কেন, তোমাকে একটু পরে এই চ্যাপ্টারটা আমি পড়াবো, ঠিক আছে? তো ওইখানেও সেম জিনিস দাঁড়ায় যে কন্ট্রাসেপশন অ্যাবর্শন অ্যাডভাইস কেন প্যারেন্টাল কনসেন্ট ছাড়া দেওয়া হবে। কোর্ট বলছে ইট ইজ ইন কনসিস্টেন্ট উইথ আর্টিকেল 8, রেকগনাইজিং দ্য মাইনরস রাইট। ঠিক আছে, মাইনরসের রাইটের অনুযায়ী এই কনফিডেন্সিয়াল মেডিকেল অ্যাডভাইস আর ট্রিটমেন্ট দেওয়া যাবে। এরপরে আসি আর ভার্সেস কমিশনার ফর পুলিশ অফ মেট্রোপলিস। মানে এখানে ব্যাপারটা হলো একজন প্রোটেস্টার, তো প্রোটেস্টারের ছবি পুলিশ অনেকগুলা, তার উপরে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিছু পায় না, সে প্রোটেস্টার গেছে, কিন্তু পুলিশ তার একদম রিয়েল লাইফ ঘেটে, মানে তার ফেসবুক বিভিন্ন জায়গায় ঘেটে অনেকগুলা ফটো আনছে ওকে মামলা দেওয়ার জন্য। তো এখন তুমি যে ফটোগুলা আনছো সার্চ ওয়ারেন্ট ছাড়া, তো এটা কি ভায়োলেশন অফ আর্টিকেল 8 না? Yes. হ্যাঁ, তাহলে এটা এই কেসে এইটাই দাঁড়াইছে।
এরপর হলো ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট 2000। ইনফরমেশন অ্যাক্ট 2000 কি? এখানে হলো প্রোভাইডস পাবলিক অ্যাক্সেস টু ইনফরমেশন হেল্ড বাই পাবলিক অথরিটিস। মানে কি, এখন যদি আমি দেশের রাজস্ব খাতে কত টাকা আছে যদি আমি জানতে চাই, ইউকের গভর্নমেন্ট আমাকে জানাতে তারা বাধ্য, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু করতো না। Yes, এখন sir. পর্যন্ত তুমি যদি বিভিন্ন অফিসে যাও, গিয়ে অনেক ইনফরমেশন জানতে চাও, তোমাকে দিবে না, ইনফরমেশন বলবে না। তো ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে ইউকে গভর্নমেন্ট কিন্তু তোমাদের কোনো যদি পাবলিক ইনফরমেশন পাবলিক অথরিটি থেকে তুমি জানতে চাও আন্ডার সেকশন 1 জেনারেল রাইট অফ অ্যাক্সেস, সেই জায়গায় কিন্তু তোমাকে ইনফরমেশন তারা দিতে বাধ্য। ঠিক আছে? জি, স্যার। হ্যাঁ, সেকশন 2 বলতেছে ইনফরমেশন তখনই তোমাকে দিবে না যখন তোমার ন্যাশনাল সিকিউরিটি আর পার্সোনাল ডাটা, এখন যদি তুমি কারো ব্যাপারে পার্সোনাল ডাটা চাও ওটা তোমাকে দিবে না, বা ন্যাশনাল সিকিউরিটি যেখানে থ্রেট দাঁড়াতে পারে সেই জায়গায় তোমাকে ডাটা দিবে না। পাবলিক অথরিটির ডেফিনেশন কি আছে? পাবলিক অথরিটি ডেফিনেশন হলো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সাচ এস লোকাল অথরিটিজ, এনএচএস, স্কুলস এন্ড পুলিশ ফোর্সেস। টাইম ফর কমপ্লায়েন্স মানে পাবলিক অথরিটিজ যদি তুমি কোনো রিকোয়েস্ট করো পাবলিক অথরিটিকে কিছু জানার জন্য উইথ রিকোয়েস্ট ফর্মলি, হ্যাঁ, ওই রিকোয়েস্ট জানার মধ্যে 20 দিনের মধ্যে তোমাকে ইনফরমেশন দিতে হবে, নাহলে পাবলিক অথরিটির এগেনস্টে কিন্তু মামলা হয়ে যাবে। সেকশন 19 যেটা আছে, সেকশন 19 পাবলিকেশন স্কিমস যেটা হলো পাবলিক অথরিটিজ মাস্ট অ্যাডপ্ট এন্ড মেইনটেইন আ পাবলিকেশন স্কিম মেকিং সার্টেন ইনফরমেশন অ্যাভেলেবল টু দ্য পাবলিক প্রোঅ্যাক্টিভলি। হুম, তারপর হলো পার্সোনাল ইনফরমেশন দ্যাট কনস্টিটিউটস পার্সোনাল ডাটা আন্ডার দ্য ডাটা প্রোটেকশন অ্যাক্ট 2018 ইজ এক্সেম্পট ফর ডিসক্লোজার ইফ ইটস রিলিজ উড ব্রিচ ডাটা প্রোটেকশন প্রিন্সিপাল। মানে কি, ইনফরমেশন যেটা পার্সোনাল ডাটা হিসাবে ডাটা প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে পড়ে, ওই সব ইনফরমেশন কিন্তু ডিসক্লোজ করা যাবে না। বিবিসি ভার্সেস সুগার নাম্বার 2 পড়ো। The Supreme Court ruled that a BBC was not required to disclose information related to its journalistic activities under the FYA, highlighting the scope of the journalistic exemption. The case involved a request for information about the BBC's internal review of its coverage of the Middle East. এটা হলো ওই সময়ের কাহিনী যে মিডল ইস্টে যখন যুদ্ধ সবকিছু চলতেছিল। হ্যাঁ, এখন ওইখানে একটা ইনভেস্টিগেশন চলছে, যে ইনভেস্টিগেশনের পুরো ইনফরমেশন কিভাবে তারা ইনফরমেশনটা পাইছে, হ্যাঁ, এটা জানতে চাওয়া হয়েছিল। তো এখন তুমি জানো যে এইসব ইনফরমেশন কিন্তু সবকিছুর সাথে সাথে বলা যায় না, বিকজ এটার সাথে অনেক কিছু পলিসি ইনক্লুডেড থাকে। তো কোর্ট বলছে এই ইনফরমেশন আন্ডার এফওআই এর আন্ডারে যেহেতু পড়ছে প্রোটেকশন অফ জার্নালিস্টিক ম্যাটেরিয়াল, যে এখানে যাতে এটা যদি জানতে পারে যে কে ইনফরমেশন লিক করছে, হ্যাঁ, তাহলে তার লাইফের উপর থ্রেট আসতে পারে। বুঝতে পারছো? এর জন্য এই ইনফরমেশন ডিসক্লোজ করা হবে না। ক্লিয়ার? Clear. এরপর আসো ইভান্স ভার্সেস অ্যাটর্নি জেনারেল। পড়ো কেউ। The case concerned the disclosure of Prince Charles' advocacy letters to government ministers. The Supreme Court ruled that the Attorney General's veto of the upper tribunal's decision to disclose the letters was unlawful, emphasizing the importance of transparency and accountability. Facts. Journalist Rob Evans sought access to Prince Charles' letters to government ministers, arguing that they should be disclosed under FOIA. Decision. The Supreme Court ruled that the Attorney General's use of the ministerial veto to block the disclosure was unlawful, reinforcing the principles of transparency and public accountability. ব্যাপারটা কি হয়েছে? প্রিন্স চার্লসের লেটার, মানে প্রিন্স চার্লসের কিছু কন্ট্রোভার্সিয়াল গভর্নমেন্ট লেটার, মানে গভর্নমেন্ট কিছু মিনিস্টারকে কিছু কাজের জন্য রিকোয়েস্ট করছিল। হ্যাঁ, তো এই লেটার গুলা এক জার্নালিস্ট ডিসক্লোজ করতে চাইছে, বাট অ্যাটর্নি জেনারেল কি করছে, এটাকে ভেটো দিয়ে বন্ধ করাই দিছে, যে প্রিন্স চার্লসের লেটারগুলো ডিসক্লোজ করতে পারবে না অন গ্রাউন্ড যে এগুলা প্রাইভেট ইনফরমেশন। বাট অ্যাজ ইউ আর মেম্বার অফ দ্য ফিউচার কিং, এখন তো সে কিং হয়ে গেছে, তখন তো ফিউচার কিং ছিল,
ফিউচার কিং এর লেটার, সে পাবলিক একটা বডি, পাবলিক বডির ইনফরমেশন তো আমি চাইতেই পারি, তাই না? তো সেই জায়গায় তো তার অধিকার নাই এটা বন্ধ করার। একটু হোল্ড করতো। হ্যালো, হ্যাঁ, এই চ্যাপ্টার কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। হুম, আচ্ছা স্যার, তোমরা কি তোমাদের পেপার আমি চেক করছি, হ্যাঁ, খালি আজকে রাতে আমি তো আপলোড করে দিব। তোমার সাথে আমার কিছু সলভিং এর কথা আছে, ওকে স্যার? স্যার স্যার আমার আমাকে বলছি। আমি জেরিনকে বলতেছি। ওকে ওকে স্যার। তোমার সলভিং নিয়ে আমার কিছু কথা আছে, আমি নেক্সট ক্লাসে, আজকে তো সলভিং নিয়ে বসার কথা ছিল কিন্তু সলভিং নিয়ে হবে না। তোমার অ্যান্সার প্যাটার্ন সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় তুমি ভুল করে ফেলতেছো। তোমার মার্কসটা দেখতে হবে যে মার্কসে আমার কতখানি, রিকোয়ারমেন্টটা কি। তোমার যদি স্যার কোথাও যদি কম মার্কস থাকে আমি এক্সেস কথা লিখবো না, বা ওকে। কোথাও যদি বেশি মার্ক থাকে তখনই কিন্তু আমি লিখবো। জি স্যার। হ্যাঁ, আর তোমাকে যে আইরেক ফর্মুলার কথা বলেছিলাম কি মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার ওইটা না পেপার 2 তে। পেপার 1 পেপার 2 স্যার সবগুলোতে অ্যাপ্লাই করে স্যার ওইটা। ও ও সরি ওকে। বুঝতে পারছো? এমনিতে তোমার অ্যান্সার প্যাটার্ন সবকিছু ঠিক আছে, সব মোটামুটি আছে। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে তুমি ইনফরমেশন কম লিখে ফেলতেছো, মাঝে মাঝে তুমি বেশি লিখে ফেলতেছো। তো এটা ওকে হলো স্যার। প্র্যাকটিসের মাধ্যমে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ভালো করে আমরা ডিসকাস করব। ওকে স্যার? হ্যাঁ জি স্যার। স্যার আমার কয়েকটা কোশ্চেন্স আমি পারিনি, লাইক মেবি 3টা আর হ্যাঁ 4টা। দেখেছি আমি। জি স্যার। হ্যাঁ, কোনগুলা পারো নাই ওইটাও নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব। ওকে? ওকে স্যার। ওকে স্যার, নেক্সট ক্লাস হলো কন্ট্রাক্ট, সরি, ক্রিমিনাল ল কজেশন নিয়ে ডিসকাশন হবে। তুমি কি থাকবা স্যার? তুমি তো মনে করছো এটা আমার সাথে, করছো না? স্যার জি। আচ্ছা, তাহলে 10 মিনিটস পরে আমি আবার শুরু করতেছি। ওকে স্যার? ওকে স্যার। No, sir. হুম, আজকে আমরা কজেশন নিয়ে পড়বো, ঠিক আছে? কজেশন যে জিনিসটা হলো, কজেশন ইজ দ্য কজাল লিঙ্ক বিটুইন দ্য ভিকটিম এন্ড দ্য ডিফেন্ডেন্ট। ভিকটিম আর ডিফেন্ডেন্ট কাকে বলি এটা তো জানো, তাই না? হুম। আচ্ছা, ভিকটিম আর ডিফেন্ডেন্টের কজাল লিঙ্কটাকে আমরা কজেশন হিসাবে জানাই। হুম, যেমন ধরো আমি যদি তোমাকে এখন ব্যাট দিয়ে মারি, তো তুমি ভিকটিম আমি ডিফেন্ডেন্ট, তাই না? এই যে লিঙ্কটা আছে যে কারণে আমাকে দোষী প্রমাণ করা হবে ওইটাকে কজেশন হিসাবে আমরা জানতেছি। কজেশন হলো দুই ধরনের আছে, একটাকে আমরা বলি কজেশন ইন ফ্যাক্ট, একটাকে বলি আমরা কজেশন ইন ল। কজেশন ইন ফ্যাক্ট হলো বেসড অন ফ্যাকচুয়াল এভিডেন্স, ফ্যাক্টের উপরে ডিপেন্ড করে, আমরা ফ্যাকচুয়াল এভিডেন্সের উপরে ডিপেন্ড করে ওটাকে কজেশন বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কিভাবে ডিসাইড করি? বাট ফর টেস্ট দিয়ে। কি দিয়ে? এই বাট ফর টেস্ট দিয়ে আমরা ডিসাইড করি কজেশন, ফ্যাকচুয়াল কজেশন ডিসাইড করি। আচ্ছা, কিভাবে বাট ফর টেস্ট দিয়ে ডিসাইড করি? দেখো, আর ভার্সেস হোয়াইট কেসটা পড়ি। আর ভার্সেস হোয়াইটে কি হয়েছে? ছেলে আর মা, হুম, ছেলে আর মা সারাদিনই ঝগড়া লেগে থাকে। ঝগড়া লেগে থাকে বিকজ মা হলো কিপটা, ছেলেকে টাকা পয়সা কিছু দেয় না। আর ছেলেও কথা হলো মার এত টাকা থাকতে আমাকে কেন টাকা দিবে না। বুঝতে পারছো? হুম।
তো এই কথা নিয়ে সারাক্ষণ এখন ছেলে চিন্তা করলো, মা যদি মারা যায় সব সম্পত্তি আমার নামে আসবে। তো ছেলে মায়ের ড্রিঙ্কের মধ্যে বিষ মিশিয়ে দেয়। হুম, বিষ মিশানোর পর মা মারা যায়। মা মারা যাওয়ার পরে এখন ব্যাপার দেখা গেছে যে ছেলে যে বিষ মিশাইছে, মা এক সিপ নিয়ে মারা যায়, এক চুমুক নিয়ে মারা যায়। ছেলে যে বিষ মিশাইছে, বিফোর দ্য পয়জন কুড টেক এফেক্ট শি ডাইড অফ আ ন্যাচারাল কজ। আচ্ছা। মানে কপাল কি খারাপ, বুঝতে পারতেছো? এখন আমি যদি বলি, বাট ফর হোয়াইটস অ্যাকশন ডিড দ্য মাদার ডাই? না। না, তার মানে আমি ওকে মার্ডারে কনভিক্ট করতে পারবো না, তাই না? হ্যাঁ। অ্যাটেম্প টু না। মার্ডারে করতে পারবো, কিন্তু মার্ডারে তো কনভিক্ট করতে পারবো না। হুম, বুঝতে পারছো বাট ফর টেস্টের কাজটা কি? হ্যাঁ, হুম, হুম, এরপরে হুম, আসি আর ভার্সেস প্যাগেট। আর ভার্সেস প্যাগেট কেসটা বুঝো। একজন 31 বছরের লোক 16 বছরের মেয়ের সাথে প্রেম করে। হুম, হুম, প্রেম করার পরে এখানে তো খুব ছোট করে ফ্যাক্ট গুলা দিছি যাতে ই হয়। তো ছোট 16 বছরের মেয়ের সাথে প্রেম করে, and at one point the girl becomes pregnant. এখন হুম, প্রেগনেন্ট হওয়ার পরে the guy became very abusive towards that girl. হুম, অ্যাবিউজিভ হওয়ার পরে মেয়েটা নিতে পারে নাই, নিতে না পেরে তার বাপ মার বাসায় মেয়েটা ফেরত চলে যায়। তো ও কেন বাপ মার বাসায় না বলে চলে গেছে, রাগ করে বাপের বাসায় যায়, বাপ গিয়ে মেয়ের বাপের পায়ে গুলি করে। গুলি করার পর যখন পুলিশ ডাকা হয়, ওই মেয়েকে আর মেয়ের মাকে হিউম্যান শিল্ড বানায়া সে গাড়িতে উঠে। গাড়িতে উঠার পর 40 মিনিট পুলিশ চেইস চলে। চলার পরে এক পর্যায়ে মেয়ের মাকে চলতি গাড়ির থেকে লাথি দিয়ে ফালায় দেয়। হুম, ফালায় দেওয়ার পরে তারপরে পুলিশ যখন তাকে একটা পার্কিং লটে কর্নার করে, কর্নার করার পর সে গাড়ি থেকে বের হয়ে করে মেয়েটাকে হিউম্যান শিল্ড হিসেবে বানায়। হিউম্যান শিল্ড বুঝো তো? ওই যে বন্দুক ধরে যদি আমার সামনে আসো মেয়েটাকে মেরে ফেলবো। হ্যাঁ, 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 সামনে নিয়ে নেন। হ্যাঁ, হিউম্যান শিল্ড বানায় সে মেয়েটাকে পার্কিং লট থেকে এভাবে নিয়ে আসে। নিয়ে আসার পরে কি করে, তখন পার্কিং লট এক তা পুলিশের দিকে 2 কি 3 রাউন্ড গুলি ছুড়ে সে। হুম, তো অবভিয়াসলি 2-3 রাউন্ড গুলি ছোড়ার পরে তো এক পুলিশ, মানে পুলিশের দিকে যখন গুলি ছোড়ে পুলিশও তো ফায়ার ব্যাক করে, তাই না? হুম, হুম, একটা গুলি গিয়ে মেয়ের গায়ে লাগে আর মেয়েটা মারা যায়। পুলিশের গুলিতে কিন্তু মেয়ে মারা যায়, মারা যাওয়া জেলেও। এখন এত কিছু হয়েছে, এটা কি লোকটার কারণে হয়েছে না? হ্যাঁ। তো কি বাট ফর হিজ অ্যাকশন ডিড দ্য গার্ল ডাই? ইয়েস, তাহলে ওই লোকটা লায়াবল। বুঝতে পারছো? তাহলে তো পুলিশের কোনো উপর কেস হবে না, রাইট? না, এখানে পুলিশের উপরে কেস হয়নি, লোকটার উপরে কেস। বিকজ দেখো, লোকটা প্রথমে বাসায় গিয়ে মেয়েটাকে কিডন্যাপ করছে না? হ্যাঁ, হ্যাঁ, তো এই কিডন্যাপ করার কারণে ওই লোকটার মেয়ের বাপের পায়ে গুলি করছে। তারপরে হুম, মেয়ে আর মেয়ের মাকে গাড়িতে সে হস্টেল হিসেবে তুলছে। তারপরে এক পর্যায়ে মেয়ের মাকে গাড়ির থেকে লাথি দিয়ে ফালাইছে, চলতি গাড়ির থেকে। হুম। মানে কতগুলা কাহিনী ঘটাইছে সে, দেখছো? তার তো লাইফ টাইম হুম। প্রিজন দেওয়া উচিত। God. আচ্ছা, এরপর আসি আর ভার্সেস হিউজ। হিউজে কি হয়েছে? সরি স্যার, ঘুম পাইতেছে নাকি? আর ভার্সেস হিউজে কি হয়েছে একটু পড়ো। Facts: the defendant was driving without insurance when he was involved in a collision caused by the negligence of another driver who died. Decision: the Supreme Court held that the mere presence of the uninsured driver was not sufficient to establish factual causation for the death, as it was the other driver's negligence cause. ব্যাপারটা কি দাঁড়াইছে? ব্যাপারটা দাঁড়াইছে যে তোমার এখানে, মানে ধরো ধরো আমার লাইসেন্স নাই, সরি আমার ইন্স্যুরেন্স নাই, গাড়ির ইন্স্যুরেন্স নাই, হ্যাঁ, কিন্তু আমি গাড়ি নর্মালি ভালোই চালাই দিছিলাম। আরেকজন ধরো উড়াধুরা চালাই আসে, সেই ভুল করে, মানে উড়াধুরা চালাইতে গিয়ে আমার গাড়িতে মেরে নিজেই মারা গেছে। Hmm. এখন দোষ দেওয়ার চেষ্টা করতেছে আমার উপর, বিকজ আমার ইন্স্যুরেন্স নাই দেখে। বাট ফ্যাকচুয়াল কজেশন কি বলে? ডিড দ্য আদার ড্রাইভার ডাই বিকজ অফ মাই অ্যাকশন? না। না, তাহলে আমাকে কেন দোষ দিবা? আমার ইন্স্যুরেন্স নাই, তুমি ওইটা আমাকে নিয়ে আলাদাভাবে মামলা করো, বাট আই এম নট লায়াবল ফর দ্য
other driver's death. But for my action, did the driver die? No. তাহলে আমি কেন liability নিব? বুঝতে পারছো? এরপর আসি কজেশন ইন ল। কজেশন ইন ল হলো আইনের চোখে কতগুলা লিগ্যাল টার্ম আছে, লিগ্যাল টার্মের মধ্যে যে এখানে অ্যাকচুয়ালি সে লোক দোষী কি না। হ্যাঁ, প্রথম হলো সাবস্টেন্সিয়াল এন্ড অপারেটিং কজ, একমাত্র, বাংলায় যাকে বলি একমাত্র কার্যকরী। বাংলায় কি বলি? মাত্র কার্যকরী। হ্যাঁ, একমাত্র কার্যকরী, সাবস্টেন্সিয়াল এন্ড অপারেটিং কজ। হ্যাঁ, আর ভার্সেস স্মিথে কি হয়েছে? আর ভার্সেস স্মিথের যে ব্যাপারটা হলো নিজেদের ব্যারাকের, মানে এক অপর পক্ষে না, নিজেদের ব্যারাকে একজন আরেকজনের সাথে ঝগড়া করে বেয়নেট, চিনো বেয়নেট? না স্যার। হ্যাঁ, বেয়নেট আগেকার বন্দুকের সামনে দিয়ে একটা ছুরির মতন লাগানো থাকতো না? হয়তো কিছু একটা দেখতে হবে। দাঁড়া, এখনই দেখাচ্ছি। স্যার দেখতে পাচ্ছ? আগেকার বন্দুকের সামনে লাগানো থাকতো না এরকম? ও আচ্ছা আচ্ছা, এখন দেখলাম। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। তো বেয়নেট দিয়ে একজন আরেকজনকে মেরে দিছে। ওকে, এখন মেরে দেওয়ার পরে কি হয়েছে? তো অবভিয়াসলি একজন ইনজোর্ড হয়ে গেছে, অ্যান্ড ইট হ্যাপেন্ড ডিউরিং দ্য কোর্স অফ অনগোয়িং ওয়ার। যুদ্ধ চলতেছিল। এখন যুদ্ধ চলার সময় এই কাজ করছে, তখন তাকে যখন হাসপাতালে নিয়ে গেছে, এখন ইট ওয়াজ আ ওয়ার হসপিটাল। আগেকার দিনে ওয়ার হসপিটাল কি ছিল? তাঁবুর মধ্যে ছিল, তাই না? আর ওখানে তো এখন যেমন এত ফ্যাসিলিটিস যখন আছে, ওয়ার হসপিটাল তখন তো এত ফ্যাসিলিটিস থাকতো না। তো ডিউ টু সাম সর্ট অফ ল্যাক অফ কেয়ারের কারণে মারা যায়। তো কোর্ট বলে যে না, তুমি তো নর্মাল যে হাসপাতালে যে ট্রিটমেন্ট বা কেয়ার নেওয়া হবে, ওই ট্রিটমেন্ট বা কেয়ার তো তুমি একটা ওয়ার হসপিটাল এক্সপেক্ট করতে পারো না, তাই না? তো তোমার ওইখানে আরো সিরিয়াস ব্যাপার, কারো হাত উড়ে গেছে, কারো পা উড়ে গেছে, কেউ 20-30টা গুলি খেয়ে আসছে। তো এরকম যখন আসে, তো তুমি তো অপরপক্ষে গুলি খেয়ে না, তুমি তাকে চাকু মেরে পাঠাইছো, এর পাঠাইছো, তার মানে কি? তাহলে তোমার দোষ এখানে। ইয়োর, মানে ওই যে ইয়োর স্ট্যাব ওয়াজ দ্য সাবস্টেন্সিয়াল অপারেটিং কজ অফ দ্য ভিকটিমস ডেথ। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে তো কস্টটা হসপিটালের কস্ট না। না, বিকজ ওয়ার হসপিটালে তুমি সেরকম লেভেল অফ ডিউটি অফ কেয়ার তো এক্সপেক্ট করতে পারো না। একটা তাঁবুর মধ্যে কয়েকটা স্কালপেল নিয়ে ডাক্তার চিকিৎসা করতেছে, তাই না? অ্যান্ড ইটস এ কেস অফ 1959। বুঝতে স্যার, এই পেরেছো? কেসগুলা কি, মানে এই কেসগুলা কি এই নামটা দেয়া হইছে এরকম টাইপ কেসে? মানে হ্যাঁ, নাকি? সাবস্টেন্সিয়াল অপারেটিং কজ। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এরপরে এই দেখো ফ্যাক্টস যে পড়লাম, এরপরে সে আর ভার্সেস ম্যালশেরিক এন্ড স্টিল। In both cases, victims were on life support following the attacks by the defendants. The life support was later turned off. এই লাইফ সাপোর্ট মেশিন নিয়ে আমরা একটা সিরিয়াসে কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যদি আর চান্স না থাকে তাহলে তো লাইফ হ্যাঁ, সাপোর্ট। এখানে আর্গুই করছে লাইফ সাপোর্ট মেশিন তোমরা বন্ধ করছো, তোমরা মারছো, এটা আমার দোষ না। অরিজিনালি যে ওন্ড করছে, যে তাকে আহত করছে, তারই তো দোষ হবে, তাই না? তো কোর্ট ওইটাই বলছে যে না, এখানে লাইফ তোমার কারণেই মারা গেছে। ইয়োর অ্যাকশন ওয়াজ দ্য অপারেটিং এন্ড সাবস্টেন্সিয়াল কজ ফর দ্য ভিকটিমস ডেথ।
এরপরে আসি আর ভার্সেস চেশায়ার। হ্যাঁ, আর ভার্সেস চেশায়ার। চেশায়ার কেসে কি হয়েছে যে তার দোকানে রবারি হচ্ছিল, এক রবার কি করছে, এক রবার তার পায়ে গুলি করছে। তো গুলি করার কারণে তাকে যখন হসপিটাল নিছে, হসপিটাল নেওয়ার সময় দেখে তার দম বন্ধ হয়ে আসতেছে, হার্ট অ্যাটাক হচ্ছে। তা হার্ট অ্যাটাক হওয়ার সময় ট্র্যাকিওটমি করতে গেছে, ট্র্যাকিওটমির কারণে সে মারা গেছে। এখন বলছে এটা হাসপাতাল কর্তৃপক্ষের কাজে মারা গেছে। কোর্ট বলছে না, এখানে তোমার দোষ। কেন তোমার দোষ? ভিকটিমের পায়ে যে গুলি করছো তার জন্য তো হাসপাতালে যাওয়া লাগছে ভিকটিমের, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি তো ইওর অ্যাকশন ওয়াজ অপারেটিং অ্যাজ সাফিশিয়েন্ট কজ অফ দ্য ভিকটিমস ডেথ। তো এখানে তো তুমি ইসেকে হাসপাতালকে দোষ দিতে পারো না। হাসপাতাল যা করছে ইন অর্ডার টু সেভ হিম। তোমার ওন্ডের কারণেই তো ট্র্যাকিওটমি, হার্ট অ্যাটাক হয়েছে, সবকিছু হয়েছে, ইজন্ট ইট? হ্যাঁ হ্যাঁ, অফ কোর্স। এরপর আসি ফোর্সিবিলিটি। ফোর্সিবিলিটি বা ফ্রাইট অর ফ্লাইট কেসেস বলি। ফ্রাইট অর ফ্লাইট কেসেস জিনিসটা হলো যে তুমি ভয় পেয়ে পালা থেকে আইদার ইনজুরি সাস্টেইন করছো নাহলে মারা গেছো। ওকে, প্রথম কেস হলো আর ভার্সেস রবার্টস। রবার্টস কেসে কি হয়েছে, ডিফেন্ডেন্ট একটা ইয়াং মেয়েকে রাত্রেবেলা এক পার্টি থেকে লিফট দেয় আরেক জায়গায় যাওয়ার জন্য। একটু হোল্ড করো তো স্যার। সরি, যেখানে ছিলাম, আর ভার্সেস রবার্টস। রবার্টস কেসে কি হয়েছে, ডিফেন্ডেন্ট মেয়েটাকে লিফট দেওয়ার পর মাঝ পথে ডিফেন্ডেন্ট মেড সেক্সুয়াল অ্যাডভান্সেস টুয়ার্ডস হার, যেই কারণে ভিকটিম গাড়ি থেকে লাফ মারে। লাফ মেরে পালানোর সময় চলতি গাড়ির থেকে যেহেতু সে লাফ মারে, তো সে পালাতে গিয়ে সিভিয়ার ইনজুরি সাস্টেইন করে। ফ্লাইট অন ফ্লাইট কেসেস বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন আর ভার্সেস উইলিয়ামসন ডেভিস, এটা পড়ো। The defendants attempted to rob the victim who jumped from their moving car and died from head injuries. The court held that the victim's response was not reasonably forcible and therefore did not establish causation in law for the death. এখন সবারই ট্রেনের মধ্যে, সরি বাসের মধ্যে সবাইকে আটকায়া ডাকাতি চলতেছিল। হ্যাঁ, ওর তো একার হচ্ছিল না। তো সে যে লাফ দিয়ে জাম্প করে মারা গেছে, এখানে তাহলে ডিফেন্ডেন্টের দোষ নাই। এখন তোমার কাছে কি এটা কন্ট্রাডিক্টরি মনে হয় না উপরেরটার থেকে? হ্যালো, স্যার, সেকেন্ড কেসে তো ডিফেন্ডেন্টকে দোষ দেওয়া হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর বাট ফার্স্ট কেসে ডিফেন্ডেন্টকে দোষ অবভিয়াসলি দেওয়া হয়েছে, কারণ মেয়ে কি করবে, আর মানে ওর জন্যই তো এই কাজটা করছে, তাই তো? হ্যাঁ, তুমি কি ডিফারেন্সটা বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট কেসে আর সেকেন্ড কেসে তো এত মানুষ ছিল, সো সে একাই লাফ দিছে, কেউ কিন্তু লাফ দেয়নি তার সাথে। আর এই কারণে। থার্ড কেস আছে আর ভার্সেস মার্জোরাম। মার্জোরাম পড়ো। Facts: the defendant and others kicked down the door to the victim's hostel room, causing her to jump out of the window in panic, leading to serious injuries. একটু হোল্ড করো তো স্যার। জি sure. আগে উঠতে পারলাম, সবকিছু মনে করে দিব। Why do I get married to you? You got married to me, just I have to remind you everything. Yes. Wow, thank you. Thank you, Fidda. Thank you, Mami. Aren't you supposed to do that? হ্যাঁ হ্যাঁ, করবো, জান।
Hello? হ্যাঁ হ্যাঁ, মার্জোরাম কেসটা পড়ো। The defendant and others kicked down the door to the victim's hospital room, causing her to jump out of the window in panic, leading to serious injuries. তার মানে কি, ডিফেন্ডেন্টের যে হোস্টেলের দরজা ছিল, দরজার মধ্যে এমন লাথি দেওয়া শুরু করছে যে দরজা খোলো দরজা খোলো, ভিকটিম ভয়ে প্যানিকে জানলা থেকে লাফ দিয়ে পা ভাঙছে। এখানে কোর্ট কিন্তু আবার অ্যালাউ করছে, কেন বলতো? কারণ এত জোরে ধাক্কা দিলে তাও একজন না, 3-4 জন। 3-4 জন, ও তো পারবে না ওদের সাথে ফাইট করতে, রুমের আটকে তার দরজা উপর টরজা দিয়ে আটকে মহিলা দিলেও মানুষ, তারা 3 জন ছিল পুরুষ, এ ছিল মহিলা মানুষ। হ্যাঁ, ও সবার আগে তো এটা অবভিয়াসলি ও বের হবে, যেখান দিয়েই হোক, দরজা দিয়ে বের না হতে পারলে উইন্ডো দিয়ে বের হবে। হ্যাঁ, পালাতে গিয়ে সে ইনজুরি সাফার করছে, বুঝতে পারছো? এরপরে আসি, ডিফেন্ডেন্ট অ্যাক্ট মাস্ট বি মোর দেন আ মিনিমাল। এরপরের যে এইটা হলো, কনসেপ্টটা হলো, ডিফেন্ডেন্ট অ্যাক্ট মাস্ট বি মোর দেন আ মিনিমাল কজ, দ্যার ইজ আ কজ আউটসাইড ডি মিনিমাস রেঞ্জ। মানে এখন এই ডি মিনিমাস রেঞ্জ বলতে কি বুঝি? আমরা লতে বলতেছি সবাই তো এককালে মরবে, তাই না? তো আমরা কনসেপ্টটা ধরে নিই সবাই এককালে উইল ডাই অফ ন্যাচারাল কজ। ন্যাচারাল কজ বলতে মানে যেভাবে বার্ধক্যতা হয়, যেভাবে মানুষ নর্মালি মারা যায়, তাই না? তো এখন যদি কোনো অ্যাকশন, আমার কোনো অ্যাকশন যদি কারো ডেথ অ্যাক্সেলারেট করে, দ্যাট ইজ আউটসাইড ডি মিনিমাল কজ বা ডি মিনিমাস রেঞ্জের উপরে, মিনিমাল কজের উপরে, বা ডি যেটা ডেথ অ্যাক্সেলারেট করবে ইন হোমিসাইড কেস। যেমন ধরো আমি যদি তোমাকে এখন মাথার মধ্যে টোকা মারি, তুমি কি মারা যাবা? না, অবভিয়াসলি না। এখন এটা তো তাহলে ডি মিনিমাস রেঞ্জের মধ্যেই পড়তেছে। কিন্তু এখন যদি তোমাকে আমি ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় মারি, তাহলে তো আমি অনেক ইনজিওর্ড হবো, এন্ড দেন চান্সেসও মারা আছে। তো মানে যদি খুব জোরে মারি, মারা কিন্তু যাওয়া গ্যারান্টি, হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। তাই না? তার মানে কি, ওইটা হলো ডি মিনিমাস রেঞ্জের উপরে, বিকজ আই অ্যাক্সেলারেটেড ইউর ডেথ। বা যদি 6 তলা ছাদ থেকে যদি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই, মরবা না? অবভিয়াসলি হ্যাঁ। হ্যাঁ, কেন, তুমি তো স্পাইডারম্যান না যে ঝুলে থাকবা, তাই না? তো এবার কেইটোর কেসে কি হয়েছে, কেইটোর কেসে দেখো, আমি তোমাকে কি বলছিলাম, হেরোইন নেওয়ার অনেকগুলোই ফর্মুলা আছে। তো সবচেয়ে যেটা হলো যে ইনজেক্ট করাই হলো সবচেয়ে ডেঞ্জারাস ফর্ম, বুঝছো? ইনজেক্ট করা, ইনজেক্ট করা, কেন ওটা ইটস ডাইরেক্টলি গোয়িং টু আ ব্লাড স্ট্রিম। আচ্ছা, হ্যাঁ, এটা হলো, হ্যাঁ, তো সবচেয়ে ডেঞ্জারাস ফর্ম কিন্তু এটাই। হ্যাঁ, তো অ্যান্থনি ফার্মার কি করছে, হিরোইন কিনে এসে 2 বন্ধুকে দাওয়াত দিছে, চলো নেশা করি। তো সারা রাত একজন আরেকজনকে কি করছে, পুশ করছে, মানে ইনজেক্ট করছে, বুঝছো? হ্যাঁ। তো ইনজেক্ট করার কারণে পরের দিন সকালবেলা এই ফার্মার ওভারডোজ হয়ে, যেটাকে বাংলায় আমরা, সরি, শর্টকাটে ওডি বলি। ওডি, কোথাও যদি ওডি প্রায় পেপারে লেখা দেখবা যে এ ওডি হয়ে মারা গেছে। ওডি মানে কি, ওভারডোজ। ওডি মানে ওভারডোজ হয়ে সে মারা গেছে। তো এখন এখানে ধরা হয়েছে যে মিনিমাল কস্টটা কি ছিল, ইনজেক্টিং ইচ আদার, বুঝতে পারছো? বেশি করে ইনজেক্ট করার কারণে সে মারা গেছে না, ওভারডোজ হয়ে। তো এখানে মোর দ্য মিনিমাল কস্ট ছিল কি, ইনজেক্ট করা। এরপরে আসি ব্রেক অফ চেইন অফ কজেশন বা নোভাস অ্যাক্টাস ইন্টারভিনিয়েন্স। জর্ডান কেস দিয়ে বুঝায়, তাহলে ভালো করে বুঝবা। যে ভিকটিম আছে, ভিকটিমকে ডিফেন্ডেন্ট 2-1 বার চাকু মারছে, মারার পরে এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। তো ভর্তি হওয়ার পরে ভিকটিম কিন্তু 50% রিকভারি করে যায়। ভালো করে বুঝো, ভিকটিম 50% রিকভারি করে যায়। করে যাওয়ার পরে ডাক্তার কি করছে, যে আরো ফর ফাস্টার রিকভারি আরেকটা পেনিসিলিন ইনজেকশন তাকে পুশ করে, টু উইচ হি ওয়াজ আনফরচুনেটলি অ্যালার্জিক। তো
তো ওইটার কারণে উল্টা রিয়াকশন হয়ে ভিকটিম মারা যায়। তার মানে কি ডাক্তারের অ্যাকশনের কারণে ফার্স্ট যে ডিফেন্ডেন্ট কজার লিঙ্ক ছিল ওটা ভেঙে গেছে। এখন ডাক্তার লায়াবল। আচ্ছা, ডাক্তার তো লায়াবল, দেখা গেছে ও যে ইয়ে করে নাই, রাইট, যে চেক করে ও জানে নাই, ও জানে নাই, মানে ও খেয়াল রাখে নাই যে ও কিসের অ্যালার্জি, এগুলো আগে হ্যাঁ, থেকে কেন জানা উচিত ছিল। ভিকটিমের তো 50% রিকভারি হয়ে গেছিল, আরো ফাস্টার রিকভারি করার জন্য ইনজেকশনটা পুশ করছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাট এখন কি ডাক্তারের কারণে মারা গেছে না? পুরোপুরি ছাড় পাবে না তো, কে at least- ডিফেন্ডেন্ট ছাড় পাবে না, কিন্তু মৃত্যুর জন্য ডিফেন্ডেন্ট দায়ী না, তাই? হ্যাঁ হ্যাঁ, ও মার্ডারের জন্য বা ওই যে ডেথের জন্য তো তাকে লায়াবল ধরা হ্যাঁ, যাবে না, তাই তো? এটা কি আমরা ব্রেক অফ চেইন অফ কজেশন বলি বা Okay. নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স বলি, বুঝতে পারছো? আচ্ছা, যেখানে তখন আমি ডাক্তারের একটা অ্যাকশনের কারণে আর মেইন ডিফেন্ডারের সাথে চেইন অফ কজেশনটা ভেঙে যায়। আর তখন আমি ডেথের জন্য ডাক্তারকে লায়াবল ধরবো, তাই তো? হ্যাঁ, ডেথের জন্য। ওকে, থার্ড একজন ব্যক্তিকে লায়াবল ধরবো। ঠিক আছে, বুঝছি। জর্ডান কেসটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। এখন বলো আর ভার্সেস স্মিথ, একটু আগে উপরে পড়ছিলাম, স্মিথ কেসে কিন্তু ব্রেক অফ চেইন অফ কজেশন ধরার চেষ্টা করছিল, হয়েছে? হুম স্মিথ কেসটা হলো ওইটা যে এক সোলজার আর সোলজারকে বেয়নেট মারছে, হুম 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 হয় নাই। এরপর আসি আর ভার্সেস চেশায়ার। চেশায়ার কেসটা কোনটা? ওই যে ভিকটিমকে শর্ট পায়ে গুলি করছিল, যার কারণে ট্র্যাকিওটমি করা লাগছে। এখানেও ব্রেক অফ চেইন অফ কজেশন ধরার চেষ্টা করছে, বাট হয় নাই, বুঝতে পারছো? হুম 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 এরপর আসি আর ভার্সেস কেনেডি নাম্বার 2। কেনেডি নাম্বার 2 অ্যাকচুয়ালি হুদাই এই কেসটা পেঁচাইছে। কেন আমি পেঁচাইছি আমি তোমাকে বলি। ভিকটিম নিজেকে নিজে পুশ করে ওভারডোজে মারা গেছে, হুম, বুঝছো? হ্যাঁ তো হ্যাঁ ওকে, ওর পাশে যে ছিল, যে ওকে সিরিজটা তৈরি করে দিছে, তাকে দোষ ধরা হয়েছিল, কিন্তু ভিকটিম তো নিজেকে নিজে পুশ করছে, বুঝছো না? হুম হুম তো এখানে আমি জানি না, হাউস অফ লর্ডস মাতব্বরি করে বলছে ওই নিজেকে নিজে পুশ করে ব্রেক অফ চেইন অফ কজেশন হয়েছে, এর জন্য এর জন্য ডিফেন্ডেন্টকে ছেড়ে দেওয়া হলো। মানে এই কথা না বললেও পারতো, হুদাই পোলাপাইনকে কিন্তু কনফিউজ করছে। একটু চিন্তা করে দেখো ভাই, এখানে ব্রেক অফ চেইন অফ কজেশনের কথা আসবেই কেন? আরে ভাই, নিজেকে এক্স্যাক্টলি, নিজে পুশ করে মারা মারা গেছে সে। এখানে ব্রেক, হ্যাঁ এক্স্যাক্টলি, কেসে তো আসেও না। না, এটা মানে আমি তোমাকে মাঝে বলছি না, অনেক সময় তোমার মনে হবে যে মদ খেয়ে গাঁজা খেয়ে মনে জাজমেন্ট লেখে। হ্যাঁ হ্যাঁ, হুদাই পেঁচাইছে জিনিসটা, প্যাচারের এখানে কিচ্ছু এই নাই। এই জিনিসটা তো আসবেই না, সেটা বলবে কেন? আরে হ্যাঁ, তো এভাবে মাঝে মাঝে কিছু জিনিস পাবা তো তোমার মনে হবে যে কিরে ভাই, এটা পড়তেছি কেন। আবার কিছু টিচার দেখবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে, না এটা এই কারণে এই কারণে ওই কারণে বলছে, আর দূর বেটা কিসের জন্য বলছে। আচ্ছা, এরপরে আসি থিন স্কাল বা এক্সেল রুল। থিন স্কাল বা এক্সেল রুল রুল বলতে কি বুঝি, একটু ওর কথা স্যার। শিওর। হ্যালো, বলো। হুম, try to write it as small as possible. No. That was given an extensive one. I told you I cannot write small answer. That is the problem with me. No, try to make it shorter. Yeah. I will teach class tomorrow from 4. Yeah. He told me if the copy is with him, I will come tomorrow and check. But tomorrow you have to give mock, sir. After class you give the mock, okay? Okay.
হ্যালো, জি স্যার বলুন। হ্যাঁ সরি স্যার। আচ্ছা, থিন স্কাল বা এক্সেল রুলে যেটা কথা বলতেছিলাম, থিন স্কাল এক্সেল রুলটা আমি ফর এক্সাম্পল হোয়াট উইচ ইজ দ্য হার্ডেস্ট বোন অফ আওয়ার বডি জানো? স্কাল। অবশ্যই হ্যাঁ, স্কাল, বিকজ এই আমাদের ব্রেন কিন্তু অনেক সেন্সিটিভ, তাই না? অনেক নরম একটা জিনিস। তো এখন কিছু মানুষের জেনেটিক ডিসঅর্ডারের কারণে, হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডারের কারণে কিন্তু স্কাল পাতলা হয়। আচ্ছা। ধরো ধরো তোমার থিন স্কাল রুল মানে থিন স্কাল আছে, হ্যাঁ, আচ্ছা। জেনেটিক ডিসঅর্ডার আল্লাহ না করুক। এখন ধরো নর্মাল মানুষকে টোকা দিলে মরবে না মাথায়, কিন্তু যাদের থিন স্কাল আছে তাকে কিন্তু ছোট্ট একটা টোকা দিলে ব্রেন হ্যামারেজে সে মারা যাবে, কিন্তু যেহেতু স্কালটা পাতলা। হ্যাঁ, এন্ড ধরো তোমার এই অসুখটা আছে এন্ড আমি জানিও না, বা তুমি ধরো তুমি নিজেও জানো না তোমার এই অসুখ আছে, আমিও জানি না তোমার এই অসুখ আছে, এন্ড আমি তোমাকে টোকা দিলাম, যেই টোকা দেওয়ার কারণে তুমি ব্রেন হ্যামারেজ হয়ে মারা গেলা। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াবে, কোর্ট কিন্তু মানবে না যে আমাকে তোমার এই অসুখ ছিল আমি জানতাম না, এগুলো কিচ্ছু দেখবে না। অ্যাকর্ডিং টু থিন স্কাল রুল, ইউ গট টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইউ ফাইন্ড দেম। হ্যাঁ, ইউ গট টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইট ইজ, মানে তোমার ভিকটিমকে, যেহেতু তোমার একটা জীবন ফেরত দেওয়ার অধিকার নাই, মানে পারবা না, তোমার জীবন নেওয়ারও অধিকার নাই, তোমাকে জেলে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু অনেক সময় যে কেসগুলোতে মাফ করে দেয় না, যে ও তো অনেক সময় অনেক কেস হয় না যে ও এমনিও মরে যাইতো, বাট বা ও তো আগের থেকেই অনেক সিক ছিল এমনিও মরে যাইতো, এরকম টাইপের স্টাফ গুলাতে তো পানিশমেন্ট ছাড় দেওয়া হয়। স্যার তুমি ক্রাইম পেট্রোল দেখে এখানে এক্সাম্পল টেনো না, আমি এগুলো দেখ। ঠিক আছে? এটা আমরা ইউকে কেস পড়তেছি, ইউকে কেসই থাকো। হ্যাঁ, যেমন এই কেসটা পড়ো, স্মিথ ভার্সেস লিচ ব্রেইন এন্ড কো, পড়ো নাম্বার 2। The claimant who had a pre-existing disposition to cancer was splashed with molten metal at work, leading to a burn that developed into cancer, resulting in death. Decision: the court held that the employer was liable for the full extent of the harm under the thin skull rule. মানে তার প্রি এক্সিস্টিং ক্যান্সার ছিল, মানে ক্যান্সারের যে ফার্স্ট স্টেজের আগের থেকে ক্যান্সার কিছু লক্ষণ ছিল তার শরীরে। তো এখন কাজের মধ্যে যেহেতু সে একটা আয়রন মেল্টিং ইসে কাজ করত, তো সেই জায়গায় তার শরীরে মোল্টেন মেটাল ছিটা আসে, বার্ন হয়, যে বার্নের কারণে ক্যান্সারটা ট্রিগার করে। সে নিজেও জানতো না তার প্রিডিসপোজিশন ক্যান্সার আছে। হ্যাঁ, তো সেই জায়গায় ক্যান্সার ট্রিগার করানোর কারণে ক্যান্সারের কারণে মারা যায়। কোর্ট কি বলছে, না মালিক দায়ী, যেহেতু তার ওইখানে এই জিনিসটা ট্রিগার হয় তার কোম্পানির মানে নেগলিজেন্সের কারণে। হ্যাঁ, তো এর জন্য তাকে ইউ গট টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইট ইজ। বুঝতে পেরেছো? হেওয়ার্ড ভার্সেস ক্যামেল লেয়ার শিপ বিল্ডার্স পড়ো। The claimant suffered a minor back injury at work, which exacerbated a pre-existing psychological condition, leading to severe disability. Decision: the court applied the thin skull rule, holding the employer liable for the full extent of the claimant's disability. মানে বুঝতে পারছো? মানে খুব ছোট, মানে আমাদের তো যেটা স্পাইনাল কর্ড কিন্তু খুবই খুবই সেন্সিটিভ। তো যেহেতু একটু বয়স্ক লোক ছিল, সে পড়ে যে কি হয়, পুরো প্যারালাইজড হয়ে যায়, ওই চেয়ারের থেকে পড়ে গেছে। চেয়ার থেকে পড়লে কি কারো অবস্থা হয়, প্যারালাইজ হয় না, কিন্তু যেহেতু একটু বয়স্ক লোক ছিল, প্যারালাইজ হয়ে গেছে, তো কি বলছে, ইউ ওয়াট টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইট ইজ, মানে মালিকেরই দোষ। বুঝতে পারছো? এরপরে হেওয়ার্ড কেসটা পড়ো। আর পাশে হেওয়ার্ড কেসে কি হয়েছে, হেওয়ার্ড কেসের মধ্যে ওয়াইফের একটা প্রি এক্সিস্টিং থাইরয়েড কন্ডিশন থাকে। এখন এটা ওয়াইফ নিজেও জানে না, হাজবেন্ডও জানে না। তো হাজবেন্ড ওয়াইফের মাঝখানে নর্মাল একটা ঝগড়া হয় না, ওই ঝগড়ার কারণে দুজন তো উত্তেজিত হয়ে গেছে। এখন ওয়াইফের উত্তেজিত হওয়া কিন্তু তার ঠিক ছিল না,
উত্তেজিত হয়ে তার যেহেতু একটা প্রি এক্সিস্টিং থাইরয়েড কন্ডিশন ছিল, উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। বুঝতে পারছো? এরপরে আসি নাম্বার 1 কেস। এটা লাস্টে কেন আসলাম এটা ভালো করে বুঝো। ডু ইউ নো হোয়াট আ জেহোভাস উইটনেস ইজ? না। জেহোভাস উইটনেস ইজ আ খ্রিস্টান কাল্ট বলি আমরা। কাল্ট কেন বলি? এরা খুব সিক্রেটিভ থাকে। দে ডোন্ট বিলিভ ইন মেডিসিন, অ্যালোপ্যাথি, এইসব কোনো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ওষুধে মানে না। দে বিলিভ ইন দ্য হিলিং পাওয়ার অফ গড। তারা কোনো তোমার ভ্যাকসিন ট্যাক্সিন এগুলো কিচ্ছু নেয় না। তারা অসুখ হলে কোনো ওষুধপত্র কিছু নেয় না। তারা টেলিভিশন দেখে না, তারা কোনো গান শুনে না। বুঝতে পারছো? কোনো অ্যালকোহল খায় না, খুব স্ট্রিক্টলি চলে। এটাকে জেহোভাস উইটনেস বলে। অ্যান্ড এরা পুরা পৃথিবীর মধ্যে এত মামলা টামলা করছে হসপিটালের বিরুদ্ধে যে কেন আমাদেরকে চিকিৎসা করতে গেছো, আমরা এটা চাই না ওইটা চাই না। তো এর জন্য দেখবা জেহোভাস উইটনেস যদি বিদেশে দেখবা, আমেরিকা বলো ইউরোপে যদি দেখো কারো হাতে যদি জেহোভাস উইটনেসের সিল থাকে, ডাক্তার দেখবো সাথে সাথে হাত তুলে ফেলছে, বুঝলে, এর চিকিৎসা আমরা করবো না। তো জেহোভাস এক লোক জেহোভাস উইটনেসকে 7 বার, এক মেয়েকে 7 বার চাকু মারে। মারার কারণে হাসপাতালে যখন নিয়ে যায়, তো যেহেতু সে জেহোভাস উইটনেস, সে তো ব্লাড ট্রান্সফিউশন নিবে না, তাই না? ব্লাড ট্রান্সফিউশন নিলে কিন্তু মেয়েটা বেঁচে যেত। তো যেহেতু সে জেহোভাস উইটনেস, সে তো ব্লাড ট্রান্সফিউশন নিবে না। ব্লাড ট্রান্সফিউশন না নেওয়ার কারণে মেয়েটা মারা যায়। তো ডিফেন্ডেন্ট যে আছে সে আর্গিউ করে যে ব্লাড ট্রান্সফিউশন যদি নিত সে মারা গেছে, এখানে ব্রেক অফ চেইন অফ কজেশন হয়েছে, না এটা তো আমার দোষ না। তখন লর্ড জাস্টিস লাউরি এই কোর্ট কেসে বলছে, ইউ গট টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইট ইজ। এর মানে হলো নট জাস্ট হার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস বাট অলসো রিলিজিয়াস বিলিফস। রিলিজিয়াস বিলিফও তোমার কিসের আন্ডারে পড়ে? থিন স্কাল রুলের আন্ডারে পড়ে। বুঝতে পারছো? অ্যান্ড তুমি এর জন্য লায়াবল। তোমার চাকু খাওয়ার কারণেও আসছে, এখানেও জেহোভাস উইটনেস থাকুক যা থাকুক, তোমার কারণে সে মারা গেছে। বুঝতে পারছো? মিনিট, এখানে যে ওকে স্ট্যাপ করছে তাকে তো ধরা হয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। ডক্টরকে তো কিছু বলা হয় নাই। না না, ডক্টর কিছু বলা ডক্টরকে উল্টা আরো বলা হয়েছে যে আমি তো ওকে কি বলে রিলিজিয়াস বিলিফের জন্য আমি ওকে দেই নাই, সো এটা জাস্টিফাইড, এই লজিকটা জাস্টিফাইড, রাইট? হ্যাঁ। এখানে তাহলে ব্রেক অফ চেইন অফ কজেশনটা আমি বুঝলাম, বাট থিন স্কাল রুলটা আবার একটু এখানে কিভাবে কাজ করে? ও ডাক্তার বলছে, সরি জাজ বলছে যে ফিজিক্যাল অ্যাট্রিবিউট শুধু না, রিলিজিয়াস বিলিফও থিন স্কাল রুলের আন্ডারে পড়ে। রিলিজিয়াস বিলিফের কারণেই তো ব্লাড ট্রান্সফিউশনটা সে নেয় নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো থিন স্কাল রুল শুধু ফিজিক্যাল অ্যাট্রিবিউট না, ফিজিক্যাল কন্ডিশন না, রিলিজিয়াস বিলিফটাও থিন স্কাল রুলের আন্ডারে পড়ে। বুঝতে পারছো? বুঝলাম। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। বাট স্যার এটা আমি বলি, থিন স্কাল রুলে তো আমরা দেখলাম যে ফিজিক্যাল ইস্যু থাকলেও আমরা ওই ডিফেন্ডেন্টকে লায়াবল ধরতেছি যে না তোমার দোষ, তাই তো? ফিজিক্যাল প্রবলেম তার আছে, স্টিল আমরা ওই মানুষটাকে পানিশমেন্ট দিচ্ছি আর ডিফেন্ডেন্টকে পানিশমেন্ট দিচ্ছি। তো এখানে এই থিন স্কাল রুলে আমার তার রিলিজিয়াস বিলিফ আছে, তাও আমি কেন তাকে ওই ডক্টরকে ছেড়ে দিচ্ছি? বিকজ জেহোভাস উইটনেস চায় না কোনো মেডিকেল হেল্প বা ওরা কিছু করতে। বাট এটাতে থিন স্কাল রুলটা কিভাবে আসে? ওই যে থিন স্কাল রুলে রিলিজিয়াস বিলিফ ইনক্লুড করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝলাম। বুঝতে পারছো? হ্যাঁ মানে আমার কাছে ইফ ইউ আস্ক মি পার্সোনালি, ইটস বুলশিট। আমাকে যদি পার্সোনালি আস্ক করো আমি বলবো একটা বুলশিট জিনিস। কোনটা? মানে ওই বেটাকে জেলে দেওয়ার জন্য যা তা বলে দিছে। মানে যাদের ইচ্ছা ছিল ব্যাটারে জেলে ভরবে, তো হুদয় একটা মেরে দিছে। বুঝতে পারছো না? হ্যাঁ। তো কিন্তু এই কেসে প্রিন্সিপাল কি হলো যে নট জাস্ট ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, রিলিজিয়াস বিলিফকেও আমাদের থিন স্কাল রুলের আন্ডারে ধরা লাগবে। বুঝতে পেরেছো স্যার? জি স্যার, বুঝছি। আচ্ছা স্যার, এই চ্যাপ্টার এখানেই শেষ, and criminal law syllabus 50% শেষ। Okay, thank you so much, sir. Okay,
এন্ড আমরা একটু পরে এই যে ল এন্ড লাস্ট ক্লাস তো মানে ল এন্ড মরালিটি শেষ করি নাই স্যার, হ্যাঁ আমরা একটু আমাকে 15 মিনিট সময় দাও, 15 মিনিটস পরে আমরা শুরু করতেছি। ওকে স্যার? ওকে স্যার, ওকে, ঠিক আছে। ওকে স্যার। হ্যালো হ্যালো স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে তো আমরা রিলেশনশিপ বিটুইন ল এন্ড মরালিটি পর্যন্ত পড়েছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্লাড কেস পর্যন্ত, ডান ব্লাড কেস পর্যন্ত হ্যাঁ, করা হচ্ছে। গিলিক কেসটা একটু পরে পড়বো। আমরা এবার আসি ইন্ট্রোডাকশন টু হার্ট ডেভলিন ডিবেট। হার্ট ডেভলিন ডিবেট কিভাবে শুরু হয়। এখন ব্যাপারটা দেখা যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইফেক্টটা কিন্তু আমরা অনেক ভাবেই আসে পৃথিবীতে। কেমন আসে? যেমন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অল মেন হ্যাড টু গো টু ফাইট দ্য ওয়ার, তাই না? সো অ্যাপারেন্টলি পিছে ছুটে যায় কিন্তু কারা? বাচ্চারা আর মহিলারা। সো অ্যাজ ওমেন হ্যাড টু টেক আপ দ্য মেন্স জবস, তাই না? যে পুরুষদের যেসব কাজ কর্ম ছিল, যেমন ফার্মে কাজ করা, ডেলিভারি দেওয়া, দোকানে কাজ করা, স্ট্রিট পরিষ্কার করা, এগুলো কিন্তু সব মহিলাদের ঘাড়ে এসে পড়লো। তা অ্যাপারেন্টলি মহিলাদের কি হয়, তাহলে মহিলারা আগের চেয়ে বেশি ফ্রিডম পাওয়া শুরু করলো। শুরু করার পর আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য ওমেন ডিড নট ওয়ান্ট টু গো ব্যাক এনিমোর, তাই না? তো এরপরে জিনিসটা দাঁড়ায় অ্যান্ড দেয়ার ওয়াজ আ ডিক্লাইন ইন সেক্সুয়াল মোরালিটি টু। সেক্সুয়াল মোরালিটি ডিক্লাইন কিভাবে দেখা গেল? যে মানুষ ওপেনলি অনেক কিছু করা শুরু করলো, কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু ওপেনলি হওয়া শুরু করলো। সো গভর্নমেন্ট কি করলো? লর্ড ওলফেনটেনকে রয়্যাল কমিটি একটা সেট আপ করলো, রয়্যাল কমিটি সেট আপ করে লর্ড ওলফেনটেনকে বললো যে এই ব্যাপারে একটা রিসার্চ করতে। রিসার্চ করার পরে ওলফেন্ডেন রিপোর্ট কি করলো, তারা 1957-এ, এই যে দেখো এই রিপোর্টটা ছবি আছে, তারা 1957-এ রিপোর্টটা পেশ করলো যে সোসাইটি যদি ভালো করতে হয় তারা দুইটা রেকমেন্ডেশন দিল। প্রথম রেকমেন্ডেশন হলো মানে দুইটা রেকমেন্ডেশন দিল যে হোমোসেক্সুয়ালিটি এন্ড প্রস্টিটিউশন শুড বি লিগালাইজড। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। তো এই যে রেকমেন্ডেশনটা দিল, দেওয়ার পরে ঝড় উঠে গেল, মানে কঠিন ঝগড়া লেগে গেল বিটুইন ভ্যারিয়াস একাডেমিক্স অ্যান্ড জাজেস। এদের মধ্যে মেইন দুইজন ছিল, মেইন প্রোটাগনিস্ট দুইজন ছিল। একজন ছিল লর্ড প্যাট্রিক ডেভলিন, আর একজন ছিল প্রফেসর এইচ.এল.এ. হার্ট। হ্যাঁ, ডেভলিন এই রিপোর্টকে অপোজ করলো, প্রফেসর হার্ট এই রিপোর্টকে সাধুবাদ জানালো। ঠিক আছে, এখন দুজনের আর্গুমেন্টটা একটু শুনি, ভালো যা বলবো ভালো করে শুনবা। লর্ড ডেভলিন বলল যে রিগার্ডিং প্রস্টিটিউশন, সে বলল যে প্রস্টিটিউশন সোসাইটি করাপ্ট করে দিবে আমি যদি আজকে এটাকে লিগালাইজ করি। কিভাবে? একটা ভদ্রলোক ধরো বাসায় যাচ্ছে, যাওয়ার সময় তার বাসায় যাচ্ছিল, তার ওয়াইফের কাছে ফেরত যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কোনো প্রস্টিটিউট এসে তাকে রাস্তায় অফার দিল অ্যান্ড সে তার মুখ ঘুরে গেল, ঘুরে যাওয়ার পরে সে কি করলো? প্রস্টিটিউটের সাথে চলে গেল। ইভেন দো ওয়াইফ যদি এটা নাও জানতে পারে, ইন ওয়ান ওয়ে অর দি আদার সোসাইটি কিন্তু করাপ্ট হয়ে গেল। তার কথা হলো even if any crime is done in the dark, it will harm the fabric of the society in one way or the other, তাই না? তার উপর দিয়ে এটাকে যদি আজকে লিগালাইজ করি, এটা অনেকে মিসইউজ হতে পারে। মিসইউজ কিভাবে হতে? জোর জবরদস্তি করে মানুষকে এটার মধ্যে আনতে পারে। যেমন বাংলাদেশের কনসেপ্টে যদি দেখো, বাংলাদেশ ইজ দ্য অনলি মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে কিন্তু প্রস্টিটিউশন লিগালাইজ করা হয়েছে। আচ্ছা, তো এটার জন্য আলাদা এলাকা ভাগ করা আছে, যেমন দৌলদিয়া যেটাকে আমরা বলি, তাই না? দৌলদিয়া যেটা তুমি যদি রিপোর্ট পড়ে দেখো, ইউএন রিপোর্ট এই কিছুদিন আগে বের হয়েছে 2023 সালের রিপোর্ট যদি পড়ে দেখো, ওইখানে তোমার 94.6% অফ দ্য ওয়ার্কার্স ফোর্সফুলি আনা হয়েছে, ধোকা দিয়ে আনা হয়েছে, বিক্রি করা হয়েছে। অ্যাজ এটা লিগেল, অ্যাজ এটাকে বাংলাদেশের লিগেল স্ট্যাটাস দেওয়া হয়েছে, হ্যাঁ, পুলিশ ওখানে গিয়ে এদেরকে বার করতে পারতেছে না। যদি এটা ইলিগাল থাকতো তা পুলিশ কিন্তু ঢুকে বা যে কোনো সংস্থা ঢুকে এটাকে কিন্তু
বন্ধ করে দিতে পারতো, পারতো না? হ্যাঁ হ্যাঁ পারতো। তো সেই জায়গায় 94.6, তুমি বুঝতেছো 94.6% যারা ওয়ার্কার আছে, সেক্স ওয়ার্কার আছে, তাদের কিন্তু জোরপূর্বক ভাবে মিথ্যা কথা বলে বা ভুল মিথ্যা কথা তাদেরকে বিক্রি করে কিন্তু এই জায়গায় দেওয়া হয়েছে। এন্ড এটার লিগ্যাল স্ট্যাটাস দেওয়ার কারণে পুলিশ ওখানে হাত দিতে আর পারছে না। হুম। বুঝতে পারছো? হ্যাঁ তো এইভাবে এটা মিসইউজ হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড, হোমোসেক্সুয়ালিটি নিয়ে সে বলল যে মেন্স মেন্স এন্ড ওমেন্স ফিজিওলজি হ্যাভ বিন ক্রিয়েটেড ফর আ পারপাস, তাই না? হ্যাঁ হ্যাঁ অফকোর্স। হ্যাঁ, এটা ফর দ্য পারপাস অফ প্রোক্রিয়েশন, সোজা কথা। তো এখন আমি যদি এটাকে লিগাল, যেহেতু সে একটু ধার্মিক মানুষ ছিল, সে এই কথা বলছে, আমি যদি আজকে এটাকে লিগাল ঘোষণা করি, অ্যাম আই নট স্পিটিং ইন দ্য হ্যান্ডস অফ গড? আচ্ছা। তাই না? হ্যাঁ হ্যাঁ আমি তো তাহলে কি, আমি যে উপরওয়ালার সৃষ্টিকে আমি ধিক্কার জানাচ্ছি, তাই না? তার উপর যে কথা সে বললো, এটা অনেক গ্রে একটা এরিয়া। আজকে যদি এটাকে লিগেল ঘোষণা করি, যারা এর বিপক্ষে আছে তারা এসে সমস্যা তৈরি করবে। আজকে যদি এটাকে ইলিগেল ঘোষণা করি, যারা এর পক্ষে আছে তারা এসে সমস্যা তৈরি করবে। লেট দ্য পাবলিক ডিসাইড। কেন আমি এটার মধ্যে নাক গলাবো? হুম, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাকে পাবলিক হাতে ছেড়ে দিই, যা ইচ্ছা তাই করুক। আচ্ছা, লর্ড ডেভলিন এতক্ষণ যেসব কথাগুলো বলছে, একটাও কি ভুল কথা? না না ভুল কথা না, বাট ওই তো এখন হ্যাঁ, এখানে এখন সব দিক দিয়ে স্যার প্রস এন্ড কনস আছে। যদি রিলিজিয়াস পারপাসটা আমি বাদ রাখি, আমি জাস্ট আমার হ্যাঁ সোসাইটিতে হ্যাঁ হ্যাঁ তাহলে আর কি। বাট আচ্ছা, রিলিজিয়াস চিন্তা করলে অবভিয়াসলি না, মানে উনি হুম, ভুল বলেনি। না, আচ্ছা, এখন দেখো প্রফেসর এইচ এল এ হার্ট কি আর্গুমেন্ট দেয়, ভালো করে শুনো। প্রফেসর হার্ট কি বলে? ফর এক্সাম্পল, আ ভেরি বিউটিফুল গার্ল ইজ সিটিং বিসাইড ইউ অ্যান্ড ইউ ডেভেলপ অ্যান ইন্টারেস্ট টু হ্যাভ ইন্টারকোর্স উইথ হার। তাকে অফার দেওয়ার পর সে মুখরূপে তোমাকে না করে দিল। হুম, এখন তোমার ভিতরে তো ডিজায়ার রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন এই ডিজায়ার স্যাটিসফাই করার দুইটা উপায় আছে। আইদার you rape that girl or হ্যাঁ you go to a prostitute who is willing to do it for money. So হ্যাঁ which is better, raping a girl or willing to do it for money? হ্যাঁ অফকোর্স তোমার ওখানে যে ওখানে তো অ্যাটলিস্ট প্রস্টিটিউট ওদের তো মানে হ্যাঁ ওদেরকে ওখানে আনা হয়েছে ওদের হ্যাঁ উইশে রেখেছে, বাট অ্যাটলিস্ট ওরা করতেছে তো ওই অ্যাকশনটা করতেছে ওদের নিজের ইচ্ছায় বা বাধ্য হ্যাঁ, হয়ে, তার তাই মানে তো? কি, সোসাইটিতে সে বলছে সবকিছু এক্সিস্ট করে ফর পারপাস, তাই না? হুম হার্টও হুম কিন্তু হার্টের দিক থেকে ভুল না। ভুল এখন নাই। যেহেতু আমরা কনজারভেটিভ সোসাইটিতে বাস করি, বাংলাদেশের বেশিরভাগ টিচার ডেভলিনের পক্ষে লিখতে বলে, এখানে কিন্তু মার্কসটা কেটে দেয়। হুম বুঝতে বাট পারছো? ইভেন তো দেখা গেছে যে অনেক মানে যাদের ওয়াইফ নাই তারা কি করবে? তারা কি একটা মেয়েকে মানে ফোর্স করবে? এটা তো অনেকগুলোই এরকম পারপাস হ্যাঁ আছে। আমি তোমাকে কি বললাম, বাংলাদেশে যেহেতু আমরা কনজারভেটিভ সোসাইটি বিলং করি, তো বেশিরভাগ টিচার তোমাকে বলবে ডেভলিনের ভিউ পয়েন্ট সাপোর্ট করে লিখে আসতে। হ্যাঁ, বাট কিন্তু সোসাইটি তোমার এক্সামের মধ্যে কিন্তু দুইজনের পক্ষ নিয়ে কথা বলতে হবে তোমার। আমি কেউ দেখ কিন্তু কারো জায়গা থেকে ভুল না, তোমাকে কেউ বুঝতে কাজ হবে। ফার্স্ট অফ অল বুঝতে হবে, লর্ড ডেভলিনও ভুল না, প্যাট্রিকও ভুল না, হুম সরি, প্রফেসর হার্টও ভুল না। হুম সেকেন্ড, প্রফেসর হার্ট হোমোসেক্সুয়ালিটি নিয়ে ডিপেন্ডিং অন দ্য হার্ম প্রিন্সিপাল কি বলে, ওই সব কাজ কোনোদিন ইলিগাল হওয়া উচিত না যেসব কাজ অন্যজনকে ক্ষতি না করে। হুম ওইসব কাজ কোনোদিন ইলিগাল বলা উচিত না যেসব কাজ যদি কারো ক্ষতি না করে। হুম, ঠিক আছে? তো জি যেই যেমন যেমন কি কথা, যদি আজকে আমি হোমোসেক্সুয়াল হই, এটা তো আমি কারো ক্ষতি করতেছি না, একজন কনসাল্টিং অ্যাডাল্ট এসে আমার সাথে পার্টনার হচ্ছে, তো সেই জায়গায় হোমোসেক্সুয়ালিটিকে কেন আমি ইলিগাল ঘোষণা করব? যেই হুম, প্রিন্সিপালের উপরে আজকে কিন্তু হার্ম প্রিন্সিপালের উপরেই কিন্তু বেস করে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই গাঁজাকে লিগেল করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো হুম আমি কি বলছি? বুঝতে পারছো? না না হার্ম প্রিন্সিপাল। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ এই এই আর্গুমেন্টই কিন্তু অনেকে করে যে আমি সিগারেট খেলে সমস্যা কি, বাকি কেন আমাকে সিগারেট খাওয়া থেকে বঞ্চিত করা উচিত? হ্যাঁ, তো এই যে আর্গুমেন্ট গুলো করতেছে, আমি তো কারো ক্ষতি করতেছি না, তাহলে আমাকে কেন নিষেধ করবা?
বুঝেছো? তো হ্যাঁ এই আর্গুমেন্ট থেকে দুই পক্ষের অনেক বড় ঝগড়া তৈরি হয়ে যায়। ঝগড়া তৈরি হওয়ার পরে বিভিন্ন গ্রুপ হয়ে যায়, কেউ হার্টের গ্রুপ হয়ে যায়, কেউ ডেভলিনের গ্রুপ হয়ে যায়। এই ঝগড়া আজও চলতেছে। দুজন কিন্তু মরে ভূত হয়ে গেছে, কিন্তু হার্ট ডেভলিন ডিবেট কিন্তু আজও চলছে। বিকজ একজন আরেকজনকে রং প্রুফ করার চেষ্টা করতেছে, বাট আমার কাউকে তুমি রং প্রুফ করার তো চেষ্টা করতে পারবা না। যেমন তুমি নিজে মুখে বললা যে সবকিছু প্রোজ এন্ড কনস আছে, হ্যাঁ সবকিছু সোসাইটিতে এক্সিস্ট করে যে কি কোনো একটা পারপাজের কারণে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি কেস গুলা রিফ্লেক্টিং হার্ট ডেভলিন ডিবেট। কেস ফার্স্ট কেস হলো শ ভার্সেস ডিপিপি। শ ভার্সেস ডিপিপি তে কি হয়েছে? শ ভার্সেস ডিপিপি তে ভদ্রলোক, একটা লেডিস ডাইরেক্টরি নামে ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনের মধ্যে তার একটা ব্রথেল ছিল। ব্রথেলের মধ্যে তার কে কে প্রস্টিটিউট আছে আর কি কি সার্ভিস দেয়, ওইটা একটা মানে ক্যাটালগ বানিয়ে পোস্ট দিছিল যে আমার কাছে এই সার্ভিস আছে, এই সার্ভিসের এত দাম। বুঝতে পারছো তো? তাকে মামলা করে দেয় ফর কনস্পিরেসি টু করা পাবলিক মোরালস। তার মানে কি এখানে ডেভলিনকে সাপোর্ট করে, তাই না? এরপর আসে নালার ভার্সেস ডিপিপি। নালার ভার্সেস ডিপিপি, মিস্টার নালার ওয়াজ অ্যাকচুয়ালি হোমোসেক্সুয়াল গাই, যে পেপারে নিজের নাম্বার দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিছে যে কারো যদি হোমোসেক্সুয়াল পার্টনার লাগে কল মি। ঠিক আছে? এখানে কনভিক্টেড ফর কনস্পিরেসি টু কারাপ্ট পাবলিক মোরালস। তো আমরা বলতে পারি এখানে ডেভলিনকে সাপোর্ট করছে। আচ্ছা, এরপরে আসি ফেমাস কেস আর ভার্সেস উইলসন। উইলসন কেসে কি হয়েছে? হাজবেন্ড ওয়াইফকে জিজ্ঞেস করছে যে বার্থডে গিফট হিসেবে কি চাও। ঠিক আছে? আমি ডোন্ট নো হাউ ওয়েন্ট টু দ্য কোর্ট। হাজবেন্ড ওয়াইফকে জিজ্ঞেস করছে বার্থডে গিফট হিসেবে কি চাও। ওয়াইফ বলছে আই ওয়ান্ট দ্য নেম অফ ইউর ইনিশিয়ালস ব্র্যান্ডেড অন মাই বাটক্স। আচ্ছা, ওকে। হাজবেন্ডও এই কেমনে লিখছে, ছুরি গরম করে করে লিখছে। এন্ড আই ডোন্ট নো হাউ ইট ওয়েন্ট টু দ্য কোর্ট। কোর্ট লাস্টে ডিসিশন দিছে যে whatever happens in the matrimony of a home is not a matter for judicial scrutiny. মানে কি এখানে কিন্তু হার্টকে সাপোর্ট করা হয়েছে, তাই না? আচ্ছা, বুঝতে পারছো? হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কি হয় এটা আমাদের কোর্টের দেখার বিষয় না, তাদের এটা ফ্রিডম আছে করার। হ্যাঁ, এটাও ঠিক একদিক দিয়ে। ঠিক আছে, এরপর আসি আর ভার্সেস ব্রাউন। আর যে স্পেশালি যখন দুজন অ্যাডাল্ট কনসেন্ট দিয়ে করছে। এই তো একটু পরে কেসটা আসতেছি, তাহলে বুঝবা। আচ্ছা, যাই হোক এদিকে। আর ভার্সেস ব্রাউন, আই উইল রিকমেন্ড ইউ এই কেসটা পরে তুমি গুগল একটু সার্চ করে দেখো, আমি ডিটেলসে যাব না। ডিটেলস গুলো খুবই 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 ভয়ঙ্কর। ঠিক আছে, তুমি গুগল একটু সার্চ দিয়ে ডিটেলস গুলো পড়ে নিও। আচ্ছা, স্যাডোম্যাসোকিস্টিক অ্যাক্টিভিটিস এর মানে জানো? না, জানি না, ওইটাই মাত্র দেখতে নিয়েছিলাম, তাই মনে হয় এর আগের কেসটাও আমি। Sadomasochism, it is a type of sexual practice where people find pleasure through pain. আচ্ছা, ওকে। তো এই গ্রুপ অফ মানে সবই কিন্তু অ্যাডাল্ট, গ্রুপ অফ অ্যাডাল্ট কনসেন্টুয়ালি কিন্তু স্যাডোম্যাসোকিজম করছে, which include like safety pins, sandpapers, তারপরে হট ওয়ায়ার্স। হ্যাঁ, তো ডিটেলস তুমি পরে পড়ে নিও। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু কনসেন্টকে কিন্তু কোর্ট বলছে কনসেন্ট না, এই জায়গায় কিন্তু সবগুলাকে জেলে ভরছে আর বলছে যদি এর থেকে কোনো খারাপ কাজ হওয়ার আগেই এই কেস এখানেই থামাইতে মানুষকে শাস্তি দেওয়া উচিত। ঠিক আছে, কনসেন্ট ওয়াজ ভ্যালিড ধরে নেই এন্ড সবাইকে জেলে ভরে দিছে। এখানে তাহলে কাকে সাপোর্ট করছে? ডেভলিনকে সাপোর্ট করছে। বুঝতে পারছো? বাট স্যার, তাহলে ওইটাতে হার্টকে সাপোর্ট, হাজবেন্ড ওয়াইফের কেসে? আমি তো বললাম আমি ডিটেলসে যাই নাই, তো ডিটেলসে গেলেই টের পাবা কেন করছে। আচ্ছা, আমি কোনটা ডিটেল দেখবো, ওই আর ভার্সেস ব্রাউন? হ্যাঁ, নালে 2 মিনিট সময় নাও, সময় নিয়ে এখন ডিটেলস দেখে আসো।
স্যার আছেন? জি স্যার, পড়েছো? এটা সেকেন্ড কেসে আমি জাস্ট সামারি একটু পড়লাম, দেখলাম যে পুরোপুরি দেখিনি, বাট স্টিল সেকেন্ড কেসে লাইক বডি হার্ম বা ডেঞ্জারটা অনেক ছিল। তার উপর এই জিনিসগুলো যদি এখন না আটকাই, জিনিসগুলো আরো ছড়াবে সোসাইটির উপরে, আরো লাইক স্প্রেড হওয়ার চান্সেস। জিনিসটা বুঝতে পারছো তো কত জঘন্যতম কাজ হয়েছে, বুঝেছো? তো এই জন্যই এইখানে এটা আটকায় দেওয়া হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এরপরে আর ভার্সেস গিবসন, এটার ইস্যু পড়ো। issue. Artists exhibited earrings made from freeze-dried human feet. Oh my god. Human fetuses. Outcome convicted of outraging public decency. হ্যাঁ, তার মানে কি এখানে ডেভলিনকে সাপোর্ট করা হয়েছে, তাই না? হ্যাঁ, ডেভলিনকে সাপোর্ট করা হয়েছে। তো এটাই মাথায় রাখতে হবে যখন আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করতে যাব। সবগুলো কেস তো দরকার পড়ে না, তো একটা ডেভলিনকে সাপোর্ট করে হার্টকে সাপোর্ট করে আমাদের লিখতে হয়। কেন ল এন্ড মডেলে যতগুলো কোশ্চেন আসে হার্ট ডেভলিন ডিবেট নিয়েই আসে। ক্লিয়ার? এরপরে আসে গিলিক ভার্সেস, যেমন এই যে 5টাতে, হ্যাঁ মানে হ্যাঁ এইসব কেসগুলোতে এগুলো তখনই আটকে দেওয়া হয় বিকজ এগুলো আরো সোসাইটিতে আরো মানে বাজে ইম্প্যাক্ট হওয়ার চান্স বেশি থাকে, রাইট? আরো তুমি এটা একটা কত ঘৃণার ব্যাপার না? এটা কি কাজ করছে? এক্স্যাক্টলি, বুঝতে পারছো? আর্টিস্ট বলে কি যা ইচ্ছা তাই করবো নাকি? এক্স্যাক্টলি, অবভিয়াসলি না। আচ্ছা, গিলিক কেসটা কিন্তু আমরা উপরে পড়তে গেছিলাম, আমি আটকিয়ে দিছি। আচ্ছা, আটকিয়ে দিছি কিসে? ইন 1986, হ্যাঁ, যখন হিউম্যান রাইটস তো তখনও আসে নাই। ওই যে আমরা একটা কেস পড়লো একটু আগে, একটা মা করলো, এখানেও এক মহিলার মা গভর্নমেন্ট ডিসিশনকে চ্যালেঞ্জ করছে যে কন্ট্রাসেপ্টিভ অ্যাডভাইস ক্যানট বি গিভেন উইদাউট প্যারেন্টাল কনসেন্ট টু আন্ডার এজ গার্লস। এখন এই রুলটা কিন্তু মেইনলি তোমাকে কি বলছিলাম, রেপ ভিকটিমদেরকে বাঁচানোর জন্য বা আন্ডার এজ মেয়েদেরকে বাঁচানোর জন্য কিন্তু এই রুলটা বানানো হয়েছিল যে প্যারেন্টস এর কনসেন্ট লাগবে না, তুমি অ্যানোনিমাসলি, ইভেন মেডিকেল কোনো এক্সপেন্সও লাগবে না, পুরো ফ্রি অফ কস্ট কিন্তু গভর্নমেন্ট করে দিবে। এন্ড সবচেয়ে বড় কথা হলো তোমার যে ইনফরমেশন যে এনএসএইচ যে সেভ করবে, হ্যাঁ, দিস ইনফরমেশন ইভেন ক্যানট বি অ্যাক্সেসড বাই মিনিস্টার। মিনিস্টারও অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পারছো কত বড় মানে ব্যাপারটা দাঁড়াইছে? তো এখন এই মহিলা রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ করছে, কোর্ট বলছে না, মাইনর ওই যে এখানে যদি সাফিসিয়েন্ট ম্যাচুরিটি থাকে, হ্যাঁ, এন্ড এটা তো গভর্নমেন্ট যে ডিসিশন তো ভুল নেয় নাই, এটা তো কাউকে এক গ্রুপ অফ মানুষকে অ্যাকচুয়ালি বাঁচানোর জন্য কাজটা করা হয়েছে, তাই না? তো এখানে হার্টের ভিউকে সাপোর্ট করা হয়েছে, বুঝতে পারছো? এরপরে ডায়ান ব্লাড কেসটা মনে আছে, পড়ছিলাম উপরে। হ্যাঁ মনে আছে। হ্যাঁ, এটা তো পড়ছি আমরা। তো এখানেও হার্টের ইনফ্লুয়েন্সকে সাপোর্ট করা হয়েছে, তাই না? এরপর আসি প্রীতি ভার্সেস ইউনাইটেড কিংডম। ডায়ান প্রীতি একজন মহিলা ছিল হু ওয়াজ সাফারিং ফ্রম টার্মিনাল ইলনেস, বুঝছো, মানে বিছনায় পুরা ছিল। তো সে ওই যে চায়, ইউথেনেশিয়া চায়। ইউথেনেশিয়া মানে বলছিলাম না অ্যাসিস্টেড সুসাইড। তো কোর্ট তাকে অ্যালাউ করে নাই বিকজ কাউকে মানে জেনে শুনে কাউকে মারা তো কোর্ট দিবে না। বুঝতে পারছো? সো এই কেসটা কিন্তু অনেক সময় হার্ড এন্ড ডেভলিনের দুজনের পার্সপেক্টিভ কিন্তু খুব ভালোভাবে ইকো করে। এরপর আসে আর ভার্সেস আর, দ্য ম্যারিটাল রেপ কেস। আচ্ছা, এখানে আমরা বলতে পারি হার্টের ভিউ পয়েন্টকে কিন্তু সাপোর্ট করা হয়েছে, তাই না? আচ্ছা, আরেকটা কেস আসে মিস বি। মিস বি কেসে কি হয়েছে? মিস বি কেসের মধ্যে এখন তার লাইফ সাপোর্ট মেশিন সে মানে সে নিজের থেকে বলছে আমার লাইফ সাপোর্ট মেশিন বন্ধ করে দাও, আমি বাঁচতে আর চাই না। সো এটা কি ইউথেনেশিয়ার আন্ডারে পড়ে কিনা? কোর্ট বলছে যে না, এটা ইউথেনেশিয়ার আন্ডারে পড়ে না। কেন পড়ে না? ইউথেনেশিয়া তখনই হল কেউ যদি লিথাল ইনজেকশন নিয়ে মারা যায়, জেনে শুনে নিজের শরীরে বিষ প্রয়োগ করতেছে, তাই না? আর কেউ যদি লাইফ সাপোর্ট মেশিন বা ওষুধ খেতে চায় না, সেখানে তো আমরা বাধ্য করতে পারি না। বুঝতে পারছো? তো এখানে হার্টকেও সাপোর্ট করা হয়, বুঝতে পারছো? এরপরে we come to the case of রিয়া চিলড্রেন। রিয়া চিলড্রেন কেস ইজ আ ভেরি স্যাড কেস। কেন বলি, আমি অনেক বড় করে লেখা তো, আমি ছোট করে তোমাকে বুঝাচ্ছি। হ্যাঁ,
রিয়া চিলড্রেন কেসে কি হয়েছে ব্যাপারটা, দুইজন জোড়া লাগা বাচ্চা, বুঝো তো, এরকম জোড়া লাগা বাচ্চা জন্ম হয়েছে। তো বাচ্চাদের ওই দুই বাচ্চার বডি পার্ট সবই আলাদা আলাদা, খালি দুজনের লিভার একটা। আচ্ছা। দুজনের লিভার একটা। এখন প্রবলেমটা দেখা দিছে, তো মানে এখন তারা বেঁচে আছে, বাট আস্তে আস্তে বড় হলে একটা লিভার দুইটা বডির ফাংশন কিন্তু নিতে পারবে না। সো বড় হলে কিন্তু দুজনই মারা যাবে। আর যদি এখন অপারেশন করা হয় একজন মারা যাবে, বিকজ ধরো এ এন্ড বি দুইটা বাচ্চা, ঠিক আছে, এ এর কাছে 70% অফ দ্য লিভার আছে, বি এর কাছে 30% আছে। লিভার কিন্তু আবার রিগ্রো করার মানে ক্যাপাবিলিটি আছে, বাট 70% থেকে বাকি 30% রিগ্রো করবে, 30% থেকে 70% রিগ্রো করবে না। বুঝতে পারছো? আচ্ছা। তো যদি এখন অপারেশন করে বি মারা যাবে, আর অপারেশন যদি না করে তাহলে ভবিষ্যতে দুজনই মারা যাবে। তো এইটা নিয়ে কোর্টে মামলা হয় যে অপারেশন করতে পারবে কি পারবে না, বুঝতে পারছো? তো মামলা হওয়ার পরে কোর্ট ডিসিশন দেয়, যে বলে কোর্টের একটা এক্সপ্লেনেশন যে দেয়, ফর এক্সাম্পল একটা বাচ্চা 100 রাউন্ড গুলি নিয়ে একটা প্লেগ্রাউন্ডে গেছে। ওই প্লেগ্রাউন্ডে 50টা বাচ্চা খেলতেছে। এখন এই 50টা বাচ্চার দিকে যদি 100 রাউন্ড গুলি ছোড়া শুরু করে আর এর মধ্যে পুলিশ চলে আসে, ওই 50টা বাচ্চাকে বাঁচাতে গিয়ে যদি ওই যে বাচ্চা গুলি ছুটতেছে একটা বাচ্চাকে মেরে ফেলা হয়, এটা জাস্টিফাইড কি না? জাস্টিফাইড না? আমি ব্যাপারটা বুঝি নাই, গুলির ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, বুঝো। ধরো একটা বাচ্চা বন্দুক নিয়ে একটা প্লেগ্রাউন্ডে গেছে। হ্যাঁ, ওকে। ওইখানে প্লেগ্রাউন্ডে 50টা বাচ্চা খেলতেছে। ওকে। তো ওই বাচ্চাদের দিকে ওই যে বাচ্চাটা বন্দুক নিয়ে গেছে গুলি ছোড়া শুরু করলো, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো গুলি ছোড়া শুরু করলো, এখন এর মধ্যে পুলিশ চলে আসলো। ওই 50টা বাচ্চাকে বাঁচাতে যদি এই বাচ্চাটাকে গুলি করে মেরে ফেলে পুলিশ, এটা কি জাস্টিফাইড নাকি জাস্টিফাইড না? জাস্টিফাইড। অ্যাটলিস্ট আমি ম্যাক্সিমাম মানুষকে তো বাঁচাইতে হ্যাঁ, পারবো। তার মানে কি দুইজন মরার চেয়ে একজন মরা বেটার না? হ্যাঁ। তো কোর্ট এই কথা বলছে যে এখানে কোর্ট হার্টকে সাপোর্ট করে বলছে যে না, এখানে তো রাইট, একজনের বাচ্চার রাইট আছে, রাইট থাকার কারণে একটা অপারেশন করা যাবে, বিকজ দিস ইজ এ কোর্ট অফ ল নট অফ মোরালস। হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ধরো কিছু মডার্ন ইস্যু আছে, হার্ট ডেভেলপমেন্ট ডিবেট নিয়ে প্রশ্ন উঠে। এটা জিনিসটা হলো আমি নিজের থেকে ইনক্লুড করছি, বিকজ এটা তোমাদের যে নিউজ প্যাম্পলেট এই যেটা আসে ওটার মধ্যে এই 1-2 লাইন লিখলে কিন্তু মার্কস অনেক বেড়ে যায়, ওরা তখন বুঝে যে এই স্টুডেন্ট ভালো মতন পড়ালেখা করে আসছে। হ্যাঁ, যেমন ইউথেনেশিয়া নিয়ে লিখছি যে ডিবেট কি, ব্যালেন্সেস বিটুইন রাইট টু ডাই অ্যান্ড দ্য প্রোটেকশন অফ লাইফ, স্ট্যাটাস কি জেনারেলি ইলিগাল ইন মেনি জুরিসডিকশন রিফ্লেক্টিং আ কশাস অ্যাপ্রোচ চেঞ্জিং মোরাল অ্যান্ড লিগাল স্ট্যান্ডার্ডস। তারপরে আমরা আসছি ট্রান্সজেন্ডার রাইটস। ট্রান্সজেন্ডার রাইটস কিন্তু এখন অনেক গরম হয়ে আসছে। কেন গরম হয়ে আসছে? এই লাস্ট অলিম্পিকে তোমার কি মনে আছে, এক ট্রান্সজেন্ডার সুইমার মহিলাদের ক্যাটাগরিতে সে অনেকগুলো মেডেল জিতে, কিন্তু এটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হয়, বিকজ সে পুরুষ সাঁতারু ছিল আগে। হ্যাঁ, 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 হ্যাঁ। যে তারপরে এটা আমেরিকায় উঠে দাঁড়ায় যে কারণে ট্রাম্প ট্রান্সজেন্ডার রাইটকে উড়িয়ে দিছে, যে অনেক মেয়ে কিন্তু কমপ্লেন করছে যে আমরা আমরা কমফোর্টেবল না এক ট্রান্সজেন্ডার এসে আমাদের সাথে বাথরুম শেয়ার করবে, লকার রুম শেয়ার করবে, এক্স্যাক্টলি বিকজ এটা। নোয়িং দ্যাট দ্যাট পারসন ওয়াজ অ্যাট আ মেল অ্যাট ওয়ান টাইম। বুঝতে পারছো না? কিন্তু ট্রান্সজেন্ডার প্রতি কিন্তু অনেকের, আবার অনেক দেশ কিন্তু ট্রান্সজেন্ডারের প্রতি রাইট বাড়াচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে প্রশ্ন ওঠে কোভিড-19 মেজার্স। কোভিড-19 কি হয়েছে যে আমাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, বাধ্য করতেছে মাস্ক পরতে, তাই না? তো আমাকে এইসব যে করছে, আমার কিছুটা হলো কি আমার ফ্রিডম হরণ করছে না তারা? তো এটা নিয়ে একটা ডিবেট আছে যে পাবলিক হেলথ এন্ড সেফটি মেনটেন করতে গিয়ে আমরা কি ইন্ডিভিজুয়াল রাইটস এন্ড ফ্রিডমের কি ক্ষতি করতেছি কিনা। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, এই চ্যাপ্টারটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, এই চ্যাপ্টারটা
একটু লিখতে গেলে ভালোই প্যারা খাবো আর কি, বাট আমি কনসেপ্টটা ক্লিয়ার। হুম, প্যারা হবে না, একবার দুইবার লিখলে দেখবা সব হয়ে গেছে। ওকে, হয়তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি লিগ্যাল থিওরিজ। আজকে এটা শেষ করতে হবে স্যার, ঠিক আছে? আর লিঙ্গার করা যাবে না। আমি জানি আজকে তোমার অনেক পড়া হয়ে গেছে, বাট স্টিল একটু কষ্ট করো, হ্যাঁ? স্যার আপনিও তো কষ্ট করতেছেন সেই সকাল থেকে। সমস্যা নাই। দেখো, এরপরে দেখি লিগ্যাল থিওরিজ। লিগ্যাল থিওরিজ বলতে কি বুঝি? লিগ্যাল থিওরিজ, আমরা যে এতক্ষণ অনেক কিছু কথাবার্তা বললাম, এর উপরে কিন্তু মেইন লিগ্যাল থিওরিজ আছে 6টা, বাট 6টার মধ্যে 3টা আমাদের সিলেবাসে আছে, এজন্য 3টা মেইনলি পড়তে হয়। ফার্স্ট হলো লিগ্যাল পজিটিভিজম। লিগ্যাল পজিটিভিজম সোজা কথায় বলতেছে তোমাকে যে ইফ আ ল হ্যাজ বিন মেড টু প্রপার প্রসিডিওর, কোনো ল যদি প্রপার প্রসিডিওর দিয়ে বানানো হয়, রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট এটা মোরালিটির সাথে ম্যাচ করলো কি করলো না, ওই লটাকে মানা উচিত। তার মানে কি, এখানে পার্লামেন্টকে সবচেয়ে উপরে প্লেসে ধরা হয়েছে। মানে কি, পার্লামেন্ট যদি কোনো আইন বানায় তাহলে ওই আইনই সবচেয়ে শ্রেষ্ঠ, মোরালিটির সাথে ম্যাচ করলো কি করলো না। কিন্তু আমরা যেহেতু এই কথা যুক্তি আছে, কেন যুক্তি আছে? এই কারণে যুক্তি আছে, আমরা তো সবার মোরালিটি দেখে ল বানাতে পারবো না, তাই না? হ্যাঁ, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ডিগ্রিজ অফ মোরালিটি। হ্যাঁ, এই ল, এই থিওরির সবচেয়ে প্রথম আবিষ্কারক ছিল জন অস্টিন। জন অস্টিন সে কমান্ড থিওরির মাধ্যমে এই লয়ের এই প্রিন্সিপালের আবিষ্কার করে, যেখানে সে বলে যে ল এমন একটা জিনিস, ল ইজ এ কমান্ড, ল ইজ এ কমান্ড ইস্যুড বাই আ সোভারেন। সোভারেন মানে কি, পার্লামেন্টকে সুপ্রিম বলতেছে, ব্যাকড বাই থ্রেট অফ স্যাংশন, মানে যেটা না মানলে শাস্তি হবে। তারপরে সেই লকে আরেকটা ডেফিনেশন, লজ আর রুলস লেড ডাউন বাই পলিটিক্যাল সুপিরিয়র টু পলিটিক্যাল ইনফেরিয়ার্স। তার মানে কি, যাদেরকে ভোট দিয়ে আমরা জিতাচ্ছি তারা পলিটিক্যাল সুপিরিয়র, ভোটে জিতে আসছে, তাই না? তো পলিটিক্যাল সুপিরিয়ররা যে আইন বানাবে আমাদের মতন ইনফিরিয়রদের মানা উচিত, কেন? আমরাই তো ভোট দিয়ে ওদেরকে উঠাইছি। এই থিওরির একটা প্রবলেম হলো, ফ্যাসিস্ট গভর্নমেন্ট যদি কোনোদিন পাওয়ারে চলে আসে তাহলে কিন্তু ভেজাল। তখন এই থিওরির মাধ্যমে সে কিন্তু সবকিছু লিগালিটি দেওয়ার চেষ্টা করবে, অ্যাজ ইট হ্যাপেন্ড উইথ আওয়ার ওন কান্ট্রি। বুঝতে পারছো? তখন সে বলবে পার্লামেন্ট তো সব, তার পার্লামেন্ট আমরা যা ভালো বুঝবো তাই করব। এটাই তো হয়েছে আমার দেশে। জি, প্লাস এটার আরেকজন ছিল হ্যান্স কেলসেন। হ্যান্স কেলসেন কি বলছে, সেও এই থিওরিটা সাপোর্ট করে, হি ওয়াজ এ অস্ট্রিয়ান ফিলোসফার জুরিস্ট। সেও এ পিওর থিওরি অফ লতে বিশ্বাস করত। সে বলছে বিলিভিং দ্যাট নর্ম ইজ লিগালি ভ্যালিড অ্যান্ড অর্গান ক্রিয়েটিং এ হ্যাজ বিন এম্পাওয়ার্ড বাই আ হায়ার নর্ম। হায়ার নর্ম মানে পার্লামেন্টকে সে বলতেছে যে যারা ল বানাতেছে তাদেরকে উপর লেভেল থেকে, হায়ার নর্ম থেকে ব্লেস করছে, এর জন্য তাদের রুল সব মানা উচিত। এখন হায়ার নর্ম যে কে, এটার ডেফিনেশন কিন্তু সে দেয় নাই। বুঝতে পারছো? তার কথাই হলো, সে অ্যাকচুয়ালি হায়ার নর্মকে বুঝাতে বলছে রাজা রানীকে, বাট হি ডিড নট টেক ইট ইনটু অ্যাকাউন্ট হোয়াট অ্যাবাউট দ্য কান্ট্রিজ দ্যাট ডাজন্ট হ্যাভ আ কিং আর আ কুইন, তাই না? আচ্ছা, এরপর আসি ন্যাচারাল ল। ন্যাচারাল ল বলতেছে কোন ল যদি মোরালিটির সাথে কোনসাইড না করে, ম্যাচ না করে, দেন দ্যাট ল শুড বি ইগনোর। তার কথাও যুক্তি আছে, ইমোরাল লকে আমি কেন প্রাধান্য দিব, তাই না? তো এই থিওরির আবিষ্কারক হলো আবার থমাস অ্যাকুইনাস। সে একজন এক চার্চের ফাদার ছিল, পাদ্রি, বুঝো তো, খ্রিস্টান পাদ্রি যে থাকে। তো অবভিয়াসলি সে মোরালিটির উপরে জোর দিছে, কেন? সে ফাদার ছিল, তার মানে কি, তা সে বলছে ন্যাচারাল ল যেটা আছে, এই ন্যাচারাল লর পারপাস হলো টু হেল্প পিপল মেক মোরাল ডিসিশন। অবশ্যই সে বাইবেলের কথা বলছে, অ্যাজ সে পাদ্রি ছিল, কেন? তার কথা ছিল লজ ওয়ার সেট বাই গড, যেটা কিন্তু আমরা মুসলমানরা বলি, তাই না? শরিয়া ল কোত্থেকে আসছে? কোরআন। শরিয়া ল কোত্থেকে চলে? কোরআন থেকে চলে না? কোরআনের উপরে বেস করে তো শরিয়া লটা বানানো হয়, ইসলামিক শরিয়া ল। তো থমাস অ্যাকুইনাস যেহেতু সে খ্রিস্টান ছিল, অবভিয়াসলি সে বাইবেলের উপরে জোরটা দিয়েছে।
সে লকে বসে ডিভাইন অ্যাজ ইট ওয়াজ সেট বাই গড। সো কোন ল যদি মোরালিটির সাথে ম্যাচ না করে তাহলে ওই ল মানা উচিত না। কেন? মোরাল ডিসিশন, কেন ভালো মোরাল থাকলে ভালো মানুষ কাজ করবে, খারাপ মোরাল থেকে খারাপ কাজ করবে, তার কথাও যুক্তিযোগ্য। কিন্তু আবার আমরা একই প্রশ্নে আসি যে সবার মোরাল দেখে তো আমি ল বানাতে পারবো না, বিকজ সোসাইটিতে ডিফারেন্ট মানুষ আছে, সবাই তো বাইবেল মেনে চলবে না, তাই না? প্লাস লোন ফুলার একজন আমেরিকান ফিলোসফার, সে লিগ্যাল পজিটিভিজমকে ক্রিটিসাইজ করে সে আবার এই ন্যাচারাল লকে সাপোর্ট করে, ইনার মোরালিটি অফ ল, যে মোরালিটি দেখে আমাদের ল বানানো উচিত। আমি আবার একই প্রশ্নে আমরা আটকিয়ে যাই, কার মোরালিটি দেখে বানাবো। আচ্ছা, থার্ড যে কনসেপ্ট আছে ইউটিলিটারিজম যে কনসেপ্টটা হলো, এরা বলে ন্যাচারাল ল পজিটিভ ল সব বাদ দাও। ঠিক আছে, কেন? দুইটার মধ্যে ভেজাল আছে, তাই না? তারা বলে জেনারেল মানে ম্যাক্সিমাম পিপল যা চাবে তাই ল হবে। একটা দেশের বা একটা জাতির ম্যাক্সিমাম মানুষ যা চাবে তাই হবে, ওইটাই ওদের ম্যাক্সিমাম হ্যাপিনেস। দেখো, ম্যাক্সিমাইজ হ্যাপিনেস, মিনিমাইজ সাফারিং। কিভাবে হবে? একটা জাতি যদি মেজরিটি অফ দ্য পিপল যা চাবে ওইটাই করি, তাহলে তো দেশে শান্তি হবে। তুমি দেখো ইন্ডিয়াতে, why did Hindutva had a success in India? Why did BJP had a success in India? Because the Hindu population is much more higher than the Muslim population. তাই না? তো এই দেশে কি আবার এটা সম্ভব তো না। কেন? আমরা হাজার হলো দেশ, দিন শেষে আমরা মুসলিম প্রধান দেশ। তার মানে কি ইউটিলিটারিজম কাজ করতেছে যে মেজরিটি অফ দ্য পিপল যা চাচ্ছে ওইটা যদি আমি ল বানাই এখানে, তাহলে কি হবে? মেজরিটি অফ, এই দেখো এই প্রিন্সিপাল ফলো করে কিন্তু একটা পার্টি পাওয়ারে আসে। কিভাবে? মেজরিটি সিট জিতিতে আসে। তার মানে কি মেজরিটি অফ পিপল যা চায় তাই হওয়া উচিত। ওটা হলে ম্যাক্সিমাম হ্যাপিনেস, মিনিমাইজ সাফারিং হবে। বুঝতে পারছো? এই থিওরির আবিষ্কারক হলো জার্মি বেন্থম, আর এরপরে জন স্টুয়ার্ট এটাকে আরো সাপোর্ট করে। জন স্টুয়ার্ট ইজ দ্য ওয়ান হু ক্রিয়েটেড দ্য হার্ম প্রিন্সিপাল। ওই যে আমি যদি কোনো কাজে আমার ক্ষতি না হয় তাহলে আমি আরেক মানুষকে ওই কাজ করতে আটকাবো কেন? বুঝতে পারছো স্যার? কি কনসেপ্ট এন্ড কম্পারিজন সেগুলো একটু পড়ো। Legal positivism versus natural law. Legal positivism focuses on the separation of law and morality. Laws are valid if created by the proper authority regardless of their moral content. Natural law asserts that there are objective moral principles that human laws should reflect. Unjust laws are not true laws. Utilitarianism rules. Utilitarianism provides a framework for evaluating laws based on their outcomes. করতে পারতেছো? আমার স্টুডেন্ট আছে বলে স্যার ওই থিওরি। আমি কোন থিওরি আপনি বুঝাবেন? Based on their outcomes and overall society benefit, often influencing both positive law creation and moral evaluations of law. Examples to understand better. Legal positivism example. A speed limit law is valid because it is enacted by the government regardless of whether individuals personally agree with it. Natural law example. Civil rights laws align with the principle that all humans deserve equal treatment, reflecting a higher moral standard. Utilitarianism example. Laws regulating pollution aim to reduce harm and increase overall health and happiness in society. Summary. Legal positivism. Laws is a command from authority separate from morality. Austin, Kelson. Natural law. Laws should reflect moral principles inherent in human nature and discoverable through reason. Aquinas, Fuller. Utilitarianism. Law should maximize happiness and minimize suffering, evaluating actions by their consequences. Bentham, Mill. These theories provide difference. হ্যাঁ, বুঝতে পারছো থিওরিগুলো? এই দুইটা কিন্তু একই চ্যাপ্টার। আমি ইচ্ছা করে ভাগ করছি যাতে বুঝতে
সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমি নেক্সট ক্লাসে তোমাকে এটা সলভিং দেখাবো, এরপরে তুমি সলভিং করো। তোমাকে যদি এক্সাম কিটস থেকে বলে কেন সলভ করলো না, তুমি বলবো যে স্যার আমাকে বলছে সলভিং আগে দেখাবে তারপরে সলভিং করতে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, তাহলে Okay, স্যার ঠিক। সি ইউ নেক্সট ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আজকে এতক্ষণ ক্লাস নিয়েছেন। থ্যাংক ইউ। ওকে।